আসসালামু আলাইকুম ছোট্ট বন্ধুরা, hopefully everything is clear and loud. I'm extremely sorry for the last classes, bunking because I was ill, মানে হাতের এই ঝামেলাটা এখনো ঠিকমতো যায় নাই, তবে আলহামদুলিল্লাহ যে হাত এখন সোজা করতে পারতেছি। আগে যেটা হয়েছিল ওই যে কম্পিউটারে টাইপ করার সময় যে হাতের যে পশ্চারটা থাকে ওটা লক হয়ে গেছিলো, মানে আমি হাত সোজা করতে পারতেছিলাম না। এখন একটু টনটন করে ব্যথা করে এই সব জায়গা দিয়ে, বাট এই দিকের ব্যাপারটা আলহামদুলিল্লাহ ঠিক হয়ে গেছে। তোমরা এগুলো খেয়াল রাখবা যে যেভাবে বসে পড়তেছো ওই বসার জায়গা মানে যেন ঠিক হয়, না হইলে কিন্তু এরকম বডি পশ্চারের মানে ঝামেলার কারণে অনেক ভোগাবে। হয়তো বা এখন কম বয়স, শরীরে রক্ত গরম টের পাবা না, যতই বয়স বাড়বে ততই এগুলা ঝামেলা করবে আর কি। সো এনিওয়ে, লেটস গেট স্টার্টেড। আজকে আমাদের ফাউন্ডেশনের ক্লাস নাম্বার 3, আমরা কেমিস্ট্রির বেসিক কথাবার্তা নিয়ে আলোচনা করতেছি। ক্লাস 9-এর যে নলেজগুলো তোমাদের একটু গ্যাপ রয়ে গেছে সেগুলো একটু পূরণ করার চেষ্টা করতেছি। এর বাইরেও কিন্তু আরও অনেক জিনিস আছে যেগুলো তোমাদের হয়তো বা গ্যাপ আছে। ডোন্ট ওয়ারি, দিজ আর দ্য ভেরি ফান্ডামেন্টাল বেসিক মোস্ট থিংস দ্যাট ইউল বি রিকোয়ারিং এভরি নাও অ্যান্ড দেন। সো দ্যাটস ওয়াই আমরা এগুলো আবার দেখে নিচ্ছি আর কি। আর এর বাইরেও যদি কোনো কিছু তোমার জানতে ইচ্ছা করে, জাস্ট লেট মি নো, ইনশাল্লাহ আমি ওগুলো নিয়ে একটু কথাবার্তা বলবো আর কি, যেখানে যতটুকু দরকার। সো আজকে আমরা যেগুলো নিয়ে আলোচনা করব তার মধ্যে 1 নাম্বারটা হচ্ছে অক্সিডেশন নাম্বার, যেটা নিয়ে গত 2 ক্লাসে আলোচনা হয়েছে এবং আজকে এটা শেষ। লাস্ট অল্প কয়েকটা জিনিস দেখাই দিব। আর তোমাদের কাছ থেকে কিন্তু কোনো প্রশ্ন আমি পাই নাই, আমি পাইছি বাংলা ভার্সনের পোলাপেনের কাছ থেকে। সো ওই প্রশ্নগুলোই নিয়ে আসছি, ওগুলোর থেকে শেখার জিনিস আছে। সো ওগুলো তোমাদেরকে দেখাই দিব। কোয়েশ্চেন করবা, আনলেস তোমার পড়াশোনা যদি মনে না হয় যে নতুন প্রশ্ন না আসে, তার মানে বুঝবা তুমি আসলে শিখতেছো না। যে কেউ যে কোনো একটা টপিক সম্পর্কে শিখলে তার কাছে প্রশ্ন জাগে, আরও জানতে ইচ্ছা করে আর কি। আচ্ছা, সো পিরিয়ডিক টেবল নিয়ে অল্প স্বল্প কথাবার্তা বলবো, ডিটেল আমরা পরে দেখবো যখন ইন্টারের বই ধরবো তখন। আর তারপরে হচ্ছে বাংলায় এই ব্যাপারটা বোঝা যাচ্ছে না, এটা হচ্ছে 14 ফ্যামিলি, মানে বাংলায় বলে 14 গোষ্ঠী আর কি, বুঝছো না? মানে ওই রিলেটেড যা কিছু আছে মোটামুটি শিখে ফেলতে হবে। সো 14 ফ্যামিলি ডিটেলস অফ 1 to 30 এলিমেন্টস, অর্থাৎ ফার্স্ট যে 30টা এলিমেন্ট আছে আমাদের, হাইড্রোজেন থেকে জিঙ্ক পর্যন্ত, এদের ভ্যালেন্সি কত, অক্সিডেশন নাম্বারের ভ্যারিয়েশন কী কী হয়, অ্যাটমিক ম্যাস কত, মলিকুলার ম্যাস কত, এগুলো একটু জেনে ফেলতে হবে। কারণ প্রতিটা অঙ্কে তোমাকে আমি রিমাইন্ড করাইতে পারবো না যে কপারের অ্যাটমিক ম্যাস হচ্ছে 63.5। আমাকে একটু বলো তো কার্বনের কত অ্যাটমিক ম্যাস, বলুন তো, কে পারবেন? এনিবডি? রাইট, 12। 6 বলে অনেকে, 6 হচ্ছে ওর অ্যাটমিক নাম্বার। সো এই জিনিসগুলো কনফিউজ করে ফেলা যাবে না। আচ্ছা, সো চলো আমরা একটু দেখি। সো এই ছেলেটা, ওর নাম হচ্ছে মুহসিন সম্ভবত, একটু আগে বলছিল, নামটা ভুলে গেছি বাংলা ভার্সনের। ও একটা প্রপোজাল দিছে, এই অ্যাসিডটা কোনটা, এটা একটু তাকায় দেখো তো। এটা হচ্ছে তোমার H2, এই যে হাইড্রোজেন 2টা, S আছে, অক্সিজেন কয়টা, 1 2 3 4 5, টোটালি 5টা, H2SO5, পার অক্সিমোনোসালফিউরিক অ্যাসিড। গতদিন দেখাইছিলাম না এগুলা। এখানে আমাদের সালফারের অক্সিডেশন নাম্বার নর্মালি অ্যাভারেজ করে বাইর করলে কত আসে, 10 থেকে 2 বার দিলে +8, বাট সালফারের অক্সিডেশন নাম্বার তো +8 পসিবল না, তাই না? সো যেহেতু পসিবল না, তখন আমরা কি করছিলাম, স্ট্রাকচারাল ফর্মুলা আঁকছিলাম। স্ট্রাকচারাল ফর্মুলা এঁকে ওইখান থেকে অ্যাকচুয়াল অক্সিডেশন নাম্বার বের করে দেখছিলাম যে এখানে সালফারের অ্যাকচুয়াল অক্সিডেশন নাম্বার কত আছে বলো তো, +6। সো দ্যাট ওয়াজ দ্য ট্রু কারেক্ট আনসার আর কি। তো ওর একটা প্রপোজাল হচ্ছে, আমি এটার ফর্মুলা কিভাবে আঁকছিলাম সেটা হচ্ছে, সালফিউরিক অ্যাসিডের স্ট্রাকচারটা এরকম, তোমাদের দেখাইছিলাম তো এই জিনিসগুলো না? আচ্ছা, সো এরপরে করছিলাম কি ভাইয়া, এটাকে একটু দূরে সরাই দিছি, এটাকে একটু দূরে সরাই দিয়ে এখানে আর একটা অক্সিজেন নিয়ে চলে আসছে, এই যে এরকম। সো তখন কি হয়েছে, এই যে যেহেতু অক্সিজেন অক্সিজেন বন্ড আছে, তাহলে এটা হচ্ছে পার অক্সাইড স্ট্রাকচার হয়ে গেছে। এইটার অক্সিডেশন নাম্বার -1, এটারও -1, এগুলোর প্রত্যেকটা হচ্ছে -2 করে, এটার +1, এটার হচ্ছে +1। তাহলে আমরা কাটাকাটি ফাটাফাটি করলে কি দেখতে পারবো, +1 -1 কাটলো, এই -1 +1 কাটলো, এখানে থাকে কত, -6, তাহলে সালফার হচ্ছে +6। এইটা হচ্ছে হিসাব ছিল। তো ও বলতেছে স্ট্রাকচারাল ফর্মুলা আপনি এইভাবে আঁকছেন কেন, হোয়াট ইফ উই কুড হ্যাভ ড্রন লাইক দিস, দ্যাট ইজ অলসো অ্যানাদার পসিবিলিটি, অল দ্য ভ্যালেন্সিজ আর পারফেক্টলি ফাইন, মানে এভরিথিং ফিটস প্রপারলি, নো প্রবলেম। সো হোয়াটস রং উইথ দ্যাট থিং? সেটা হচ্ছে, প্রথম কথা ভাই, উই আর স্টাডিং নেচার, এটা বুঝতে হবে। ইফ সামথিং ইজ ইন আ সার্টেন স্টাইল ইন দ্য নেচার, ইউ ক্যানট রিড্র ইট অ্যাজ ইউ লাইক। হ্যাঁ, সো আমরা নেচারকে স্টাডি করতে যেয়ে নেচারে যেভাবে যে জিনিসটা থাকে, তোমাকে একটা গরু আঁকতে দিছি আমি, তো গরুর ক্ষেত্রে তুমি করলা কি, 2 পা পিছনে দিছো, 1 পা মাঝখানে দিছো, আর 1 পা কপাল দিয়ে বাইর করে দিছো।
এটা তো এইটা যে গরু হয়েছে এটা তোমার স্বপ্নের রাজ্যে নেভারল্যান্ডে বাস করে। বাংলাদেশে যে গরু বা দুনিয়ায় যে গরু পাওয়া যায় সেই গরুর স্ট্রাকচার তো এরকম না। সো সিমিলারলি ইউ ক্যানট রাইট অর ড্র এনি স্ট্রাকচারাল ফর্মুলা অ্যাজ ইউ লাইক। হ্যাঁ, ইউ মাস্ট হ্যাভ টু ফলো দ্য নেচার, যে প্রকৃতিতে কীভাবে থাকে। সো এখানে একটা মজার জিনিসও করছে, যেটা এই কাজটা জেনে রাখো সবাই, এটা তোমরাও অনেকে হয়তো অনেক সময় করতে পারো। এইখানেও একটা স্পেশাল টাইপের স্ট্রাকচার নিয়ে চলে আসছে। এই যে ট্রায়াঙ্গুলার একটা ফর্ম, এটা কি বুঝতে পারতেছো? এই ট্রায়াঙ্গুলার ফর্মটার ফলে দেয়ার হ্যাজ বিন এ ক্লোজার, একটা ক্লোজড একটা জায়গা তৈরি হয়েছে। এটাকে কেমিস্ট্রি ভাষায় আমরা বলি হচ্ছে সাইক্লিক কম্পাউন্ড, অর্থাৎ একটা সাইক্লো স্ট্রাকচার তৈরি হয়েছে। এই যে সাইক্লো স্ট্রাকচারটা, এই বস্তুটা ইনঅর্গানিক কম্পাউন্ডের ক্ষেত্রে খুবই 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 রেয়ার একটা ইনসিডেন্ট ইউ মে সে, মানে দ্যাট ইজ নট সামথিং দ্যাট ইউ ক্যান ফাইন্ড এনিওয়ার অর এভরিওয়ার, মানে এটা খুবই রেয়ারলি পাওয়া যায়। হ্যাঁ, এবং এই কম্পাউন্ডের ক্ষেত্রে বাস্তবে আসলে এটা থাকে না, দ্যাটস আমরা এটা এইভাবে আঁকতে পারবো না আর কি। তোমরা কি প্রশ্নটা বুঝছো আর আমার উত্তরগুলো বুঝতেছো? বুঝো নাই মনে হয়। ওকে, সো একটা কারণ বললাম যে নেচারে যেভাবে থাকে আমরা সেভাবেই আঁকবো। দ্বিতীয় ব্যাখ্যাটা হচ্ছে যেটা ছিল সেটা হচ্ছে যে এই যে সাইক্লিক স্ট্রাকচার, এটা তো সহজ জিনিস না, এটা আসলে এইভাবে থাকে না আর কি এখানে, দ্যাটস আমরা আঁকি নেই। আর 3 নাম্বার আর একটা ঘটনা শুনে রাখো, এই যে অক্সিজেন অক্সিজেন বন্ড, এইটাকে আমরা বলতে পারি মানে একই অ্যাটমের মধ্যে, একই এলিমেন্টের অ্যাটমগুলোর মধ্যে যে এরকম হাত ধরাধরি করে লম্বা শিকল বানানোর, লম্বা একটা চেইন বানানোর যে টেন্ডেন্সি, এইটার একটা বিশেষ নাম আছে। এটাকে আমরা অর্গানিক পড়াশোনায় 9-10 দেখছি হয়তো বা, ক্যাটিনেশন বলে। নাম কি শুনছো তোমরা এটার? ক্যাটিনেশন তোমাদের বইতে ছিল না, যদি কোনো স্যার এক্সট্রা বলে থাকেন তাহলে হয়তো বা শিখতে পারো। যাই হোক, যেমন ধরো কার্বনের ক্ষেত্রে তোমরা দেখছো না, অর্গানিক কম্পাউন্ড যেগুলো বানায় সেক্ষেত্রে কি হয়, কার্বন বন্ড কার্বন বন্ড কার্বন, এরকম কি অনেক লম্বা লম্বা শিকল হইতে পারে, কিন্তু চেইন হইতে পারে। সো এই যে প্রপার্টিটা, এটা দুনিয়ায় সবচেয়ে বেশি হচ্ছে কোন এলিমেন্টের? একটু ভাবো তো, নিজেদের মধ্যে এরকম বন্ড ফর্ম করে বিশাল বিশাল লম্বা লম্বা চেইন বানাবে। এক্স্যাক্টলি বস, কার্বনের। কার্বনের এই ক্যাটালিস্ট প্রপার্টি হচ্ছে দুনিয়ায় সবচেয়ে বেশি। তারপরে কার জানো? ওই গ্রুপেরই নিশ্চয়ই আর একটা এলিমেন্টের হবে, কারণ আমরা জানি একই গ্রুপে কিন্তু ক্যারেক্টারিস্টিক্স সব একই থাকে। সো কার্বনের নিচের এলিমেন্টের নাম কি একটু মনে করে বলো তো? পাগলা, জি বস, সিলিকন। সো এখন ঘটনা হচ্ছে কার্বনের সবচেয়ে বেশি, সিলিকনের একেবারে কম, মানে ওর কার্বনের তুলনায় কিচ্ছু না। তারপরে আরও কয়েকজনের আছে খুবই সামান্য, মানে একবারে না বলার মতো। তার মধ্যে একটা হচ্ছে সালফার। বাট অক্সিজেনের এই প্রপার্টিটা খুবই কম, নাই বললেই চলে। সো এরকম অক্সিজেন অক্সিজেন বন্ড দিয়ে এরকম ইচ্ছা মতো ধরাবা, মানে দ্যাট ইজ সো ইউটোপিয়ান আর কি। সো বুঝতে পারছো আশা করি। সো এইটা আমি হচ্ছে দেখাইছিলাম তোমাদেরকে, ও এটা লিখে নিছে টিক দিয়ে, আর এটা হচ্ছে ক্রস দিয়ে রাখছে, বাট ওর মনে কষ্ট লাগতেছিল যে এইটাও তো হইতে পারে, আমি তো সবার ব্যালেন্সই মিলাই দিছি, তাহলে একসেপ্ট করতেছে না কেন? না করার কারণটা হচ্ছে ভাই প্রকৃতিতে আসলে এভাবে থাকে না। ওকে, সো পরের প্রশ্ন, ওর নাম হচ্ছে জুলফিকার ইসলাম, ভালো প্রশ্ন করছে। সেই প্রশ্নটার প্রথম অংশটা দেখো, H2SO5 এর ও একটা পসিবল স্ট্রাকচার রাখছে, আমি এটা তোমরা দেখতে পাচ্ছ না জানি, একটু বড় করে দেই আর কি। ওর এই পসিবল স্ট্রাকচারটা হচ্ছে এটা, এবার দেখা যাচ্ছে মনে হয়। এবং এই বস্তুটাতেও দেখো ও আসলে যে কাজটা করছে সেটা হচ্ছে, একটু আগে যে ছেলেটা স্ট্রাকচার দেখাইছিলাম ওইটার এটা কি সেম না? এই যে দেখো, ও একটা রিং ফর্ম করছে এখানে, দেখতে পাচ্ছ এবার? সো এই বস্তুটাও তো আসলে হয় না, তোরা কি বুঝছিস রে বাবা? বোঝা না, তাকায় দেখো, এই যে আগে ও যা করছিল এও তাই করছে। সো এরকম হবে না আর কি, ঠিক আছে? সো এটা নিয়ে আর কথা নাই। সো তারপরে কি আছে, তারপরে H2S4O6 এর ক্ষেত্রে ও ইচ্ছা মতো আঁকছে, ব্যালেন্সই মিলে গেছে, কিন্তু এখানে আবার কি ঝামেলা করছে দেখো, এটাকেও তোমাদের আমি একটু স্ক্রিনশট দিয়ে বড় করে দেখাই। মানে এগুলো কিন্তু ভালো, দিস প্র্যাকটিস আর ভেরি গুড, যে আমি আমার মতো করে করার চেষ্টা করছি, না হইলে নাই, বাট আই ট্রাইড। হ্যাঁ, এটা করতে হবে আর কি, এটা তোমাদেরও আমি বলবো যেগুলো করবা। দেখা যাচ্ছে এবার নাকি তাও ঝামেলা? বন্ধু বলো তো। হ্যাঁ, এই যে এরকম করছে হচ্ছে ও। সো এইখানেও দেখতে পাচ্ছেন আপনারা, সালফারের সাথে সালফারেও বন্ড দিছে, ডাবল বন্ড করে দিছে। এই প্রপার্টিকে কি বলে একটু আগে বলছি, কি জানো? ক্যাটিনেশন। সেই ক্যাটিনেশন প্রপার্টি সালফারের মধ্যে এরকম থাকে না, খুবই সামান্য। আর প্রকৃতিতে বাস্তবে আসলে এই যে কম্পাউন্ডটা H2S4O6,
যেটাকে বলে টেট্রাথায়োনিক অ্যাসিড। এটা নিয়ে কি তোমাদের কথা বলছিলাম গতদিন হালকা করে লাস্টের দিকে, H2S4O6 বাড়ির কাজ দিছিলাম মনে হয়। সো এই কম্পাউন্ডের মধ্যে আসলে বাস্তবিকভাবে থাকে না, দ্যাটস আমরা আঁকতে পারবো না, বাট ও কিন্তু সুন্দর করে সবার ব্যালেন্সই মিলাই দিছে। সো আমি আবারও বলতেছি তোমরা এরকম চেষ্টা করবা, হ্যাঁ, যে বিভিন্ন রকম স্ট্রাকচার কীভাবে আঁকলে পসিবল আর কি। আর আরও একটা ব্যাপার যেটা, এইসবে হারমোনি থাকা লাগবে, মানে সিমেট্রি থাকা লাগবে। তোমাদেরকে তো বলছি নেচারে যা কিছু দেখতে পাও তার মোস্টলি হচ্ছে এভরিথিং ইজ অলমোস্ট হারমোনিয়াস, সিমেট্রিক। মানে অ্যাসিমেট্রিক জিনিসপত্র আসলে নেচারে খুবই কম আছে। সো দিস ডাজন্ট সিম সো মাচ সিমেট্রিক টু মি অ্যাট লিস্ট। সো এটা আসলে নেওয়া যাচ্ছে না আর কি। ওকে, সো এগুলার আসল আনসার কি হবে চলো একটু দেখে আসি। আর ওইখানে একটা প্রশ্ন করছিল, সে প্রশ্নটা হচ্ছে যে ভাইয়া আমি কেমিক্যাল স্ট্রাকচারগুলো স্মুথলি লিখতে পারি না, মানে এই যে স্ট্রাকচারাল ফর্মুলা আর কি, তাই প্র্যাকটিস করার জন্য কিছু কম্পাউন্ড কোথায় পাওয়া যাবে? জাস্ট যে কম্পাউন্ড পাওয়া বইয়ের মধ্যে গুগলে ওইটারই তুমি আঁকার চেষ্টা করবা, দেন ইউ ক্যান গ্রো সাম এক্সপার্টিজ। কীভাবে প্র্যাকটিস করে ফার্স্ট সলভ করতে পারবো, মানে জাস্ট ড্র দ্য ফিগার্স ওভার অ্যান্ড ওভার এগেইন। আর আরেকটা ব্যাপার যেটা, সেটা হচ্ছে সিমিলার স্ট্রাকচার প্র্যাকটিস করো। ফোর্সে তোমাদেরকে আমি প্রথমে দেখাইছিলাম ধরো H2SO4 এর স্ট্রাকচার কেমন, তারপরে এখান থেকে একটু মডিফাইড স্ট্রাকচারে নিয়ে গেছিলাম, সেটা কি H2SO5। একটু ভেবে দেখো তো H2SO4 এর মতো দেখতে আর একটা কম্পাউন্ড আছে, ক্লাস 9 থেকে শিখছো, বলো তো কি? ভাবেন, H2SO4 এর মতো দেখতে, কাছাকাছি, ফর্মুলাটা খুবই কাছাকাছি, বলেন তো কে? দেয়ার ইউ গো। সো আমি তোমাকে দেখাইছি ভাইয়া H2SO4, আবার দেখাইছি H2SO5। সো মাই কোয়েশ্চেন ইজ ওয়াই ডোন্ট ইউ ট্রাই দিস থিং বাই ইয়োরসেলফ? নিজে করো, তখনই বুঝবা যে আচ্ছা আচ্ছা ব্যাপারটা এরকম। হ্যাঁ, সো জাস্ট ট্রাই এভরি ডে টু গো আ লিটল বিট ফার্দার বাই ইয়োরসেলফ, আর কিছু না আর কি, তাইলে তুমি পারবা। হ্যাঁ, আর হবে না হয়তো বা, তার জন্য তো তোমার হাতের মাথায় গুগল আছে, এআই আছে, আমি একটা আস্ত জলজন্ত মানুষ বাঁচিয়ে আছি, তুমি প্রশ্ন করো, প্রশ্ন করো। হ্যাঁ, ওকে, ঠিক আছে, চলো লাস্ট একজনের প্রশ্ন অরিত্রের, সেটা হচ্ছে তোমরা একটু আমাকে বলো তো, কপারের বেশি স্টেবল অক্সিডেশন স্টেট কোনটা? +1 নাকি +2, কোনটা বলো তো? জানো কি কপারের বেশি স্টেবল অক্সিডেশন স্টেট? আচ্ছা আমি একটু ইলেকট্রনিক কনফিগারেশন লিখে দিই। কপারের কনফিগারেশন কেমন? প্রথমে থাকবে আর্গন, তারপরে থাকবে 3D, তারপরে লিখবো আমরা 4s, এইখানে 18টার পরে এখানে কয়টা চলে যায়? 2টা, 20টা, তারপরে এখানে 9টা থাকার কথা, তাহলে 29। বাট কাহিনী হচ্ছে এখানে কি হবে জানো, 4s এ একটা হয়ে যাবে, ওই একটা এখানে চলে আসবে। তোমাদের মনে আছে ইলেকট্রনিক কনফিগারেশন নাকি? আচ্ছা, এটা হচ্ছে কপারের। এখন যদি আমি কপার প্লাসে যাই, কপার প্লাসে যদি যাই তখন একটা ইলেকট্রন চলে যাবে এখান থেকে, তাহলে কোনটা চলে যাবে? 4s এর ইলেকট্রনটা চলে যাবে। তাহলে এটা হচ্ছে কপার প্লাসের ইলেকট্রনিক কনফিগারেশন। এবার যদি তুমি কপার 2+ আসো, তখন আবার কী হবে বলো তো? এখানে চলে আসবে হচ্ছে 2+, তখন এখানে কি হবে? 3D9। এখন বলো কোনটা সবচেয়ে স্টেবল, কপার 0, কপার প্লাস নাকি কপার 2+? উইচ ওয়ান? আচ্ছা, ভেরি গুড আনসার। আসলে কপার প্লাসটা তোমাদের মতে, তোমাদের লেভেলের যে নলেজ, সেই নলেজে বলা উচিত এইটা সবচেয়ে স্টেবল, তারপরে এটা স্টেবল, আর এটা হচ্ছে সবচেয়ে গরু। কারণ কি 3D9 তো স্টেবল না, তো মনে আছে তোমাদের 3Dতে অরবিটাল থাকে 5টা, যদি 5টাই ডাবল স্পিনে থাকে তাহলে তো টোটালি 10টা ইলেকট্রন হয়, ওইটা তখনই সবচেয়ে স্টেবল হয়। অর্থাৎ কপার প্লাস সবচেয়ে স্টেবল হওয়ার কথা, বাট ইন রিয়ালিটি কপার 2+ কিন্তু সবচেয়ে বেশি স্টেবল। এটা কি তোমরা জানো? না জানলে এখনই জেনে নাও আর কি। যেমন ধরো আয়রনের অক্সিডেশন স্টেট হচ্ছে 2টা, একটা হচ্ছে Fe2+, আর একটা কি বলো তো Fe3+। এই দুইটার মধ্যে বেশি স্টেবল কে বলেন তো? 2+ নাকি 3+? কোনটা? 3+। মেটালদের ক্ষেত্রে সবসময় মনে রাখবা, অ্যাজ মাচ হায়ার দ্য অক্সিডেশন স্টেট ইজ, সো মাচ স্টেবল ইট ইজ। মানে ওর অক্সিডেশন স্টেট যত বেশি হবে ও তত বেশি স্টেবল হয়, বিকজ primarily all the metals want to donate electron, so as much it can donate electron, that much it becomes stable. সো ব্যাপারটা এরকম আর কি। সো কপার 2+ বেশি স্টেবল। এখন কথা হচ্ছে এটার আনসারটা কি? এটার আনসারটা তোমাদের লেভেলের যে নলেজ সেটা দিয়ে দেওয়া পসিবল না। এটার জন্য একটু হায়ার লেভেলের একটা কনসেপ্ট শেখা লাগবে। ওটা এতই হায়ার লেভেলের, ওটা হয় তোমাদের ইন্টারমিডিয়েটের বইতেও নাই। হ্যাঁ, ওটা একটু আলাদা জিনিস। সো ওটার নাম হচ্ছে, নামটা জাস্ট বলে রাখি, যদি কারো শিখতে ইচ্ছা করে গুগল সার্চ দিয়ে নিজেরা শিখবা আর কি। হার্ড সফট লুইস অ্যাসিড বেজ থিওরি, সংক্ষেপে এটাকে HSAB বলে। সো এইটা দিয়ে হচ্ছে এক্সপ্লেন করা যায়, বুঝলে?
সো এখন এই বস্তু তোমাদের ইন্টারমিডিয়েটও নাই। সো এই জন্য তোমাদের যদি কেউ শিখতে চাও এটা যখন ইন্টারমিডিয়েটের পড়াশোনা করবো না তখন হয়তো বা দেখাবো আর কি। আগে শিখতে হবে লুইস অ্যাসিড লুইস বেস কি, ওইটা শেখার পরে তারপর তুমি হার্ড অ্যান্ড সফটের কনসেপ্টে যাইতে পারবা এবং খুব অদ্ভুত সুন্দর কতগুলো জিনিস আর কি তোমাদের সিলেবাসে নাই। বাট এই প্রশ্নটা যদি কারো মনে জাগে এই জন্য বলে দিলাম। আর আমি আবারও একটা জিনিস বলি, তোমরা কিন্তু আমাকে প্রশ্ন করবা, হ্যাঁ, কথা বলতে হবে, কথা না বললে হবে না। যেমন ধরো এই যে গ্রিক একটা প্রভার্ব আছে, সেটা হচ্ছে ওয়ার্ড ইজ দ্য সোর্স অফ নলেজ, বাংলায় বলে হচ্ছে কথাই জ্ঞানের উৎস। দ্য ওয়ান হু ডাজন্ট টক ক্যানট লার্ন এনিথিং। আই নো দেয়ার আর সাম পিপল হু থিঙ্কস, দোজ পিপল আর thinkers, only thinkers, but you must need to discuss, you know, in order to flourish your own knowledge that you are perceiving. তোমার ভুল হচ্ছে কিনা এই সব জিনিসগুলো আলোচনা করা দরকার। সো প্রশ্ন করবা, প্রচুর প্রশ্ন করবা আর কি। ওকে চলেন, সো এগুলো ছিল প্রশ্নোত্তর পালা। এবার আমরা গত দিনের লেকচারে কিছু বাড়ির কাজ দিয়েছিলাম মনে হয়, সেগুলো দেখতেছি। সো হোয়াট ইজ দ্য অক্সিডেশন নাম্বার অফ সালফার ইন টেট্রাথায়োনিক অ্যাসিড? বলো, টেট্রাথায়োনিক অ্যাসিডের ফর্মুলা কি লিখছো? বলো বলো বলো। H2, এটাকে আমি লিখে দিয়েছিলাম নাকি তোমরা গুগল করে বের করছো? ওকে, এই গুগল করতে পারাটাও কিন্তু একটা যোগ্যতার ব্যাপার। এটারে আদি আমলের মানুষের মতো ভাবা যাবে না যে আমি গুগল থেকে বের করছি তার মানে আমি বলদ। নো, নট লাইক দ্যাট। মানে তুমি যে গুগল করতে পারো, বিশ্বাস করো ভাই, এইগুলো মানুষ পারে না। হ্যাঁ, বোঝে না যে কেমনে কি করে, টিকটক ভিডিও আবার দেখতে পারে। আচ্ছা, H2S4O6। সো এটা একটা কেমন অ্যাসিড? অক্সি অ্যাসিড নাকি হাইড্রো অ্যাসিড? সাবাস, অক্সো অ্যাসিড বা অক্সি অ্যাসিড। সো অক্সি অ্যাসিডের ক্ষেত্রে হাইড্রোজেনগুলো কিভাবে থাকে আমরা জানি, H বন্ড O তারপরে সেন্ট্রাল অ্যাটম। সো তাহলে আমরা এখানে কিভাবে আঁকবো? H বন্ড O তারপরে সালফার। এখন ভাইরে এটা একটা কেমন কম্পাউন্ড, তাকায় দেখো তো। আমি কি বলছিলাম তোমাদেরকে যে এই টাইপের কম্পাউন্ডকে বলা হচ্ছে মাল্টি সেন্ট্রাল কম্পাউন্ড, অর্থাৎ সেন্ট্রাল অ্যাটম যেটা, ওই সেন্ট্রাল অ্যাটমটা মাল্টিপল নাম্বারে আছে। সো ইউ হ্যাভ টু বি রিপিটেটিং থিংস। সো একই জিনিসের মিরর লাগবে আমাদের, তাই না? তাহলে ওই পাশে আমি আরেকটা লিখে ফেলতেছি। এই যে দেখো সালফার, তার সাথে আছে অক্সিজেন, তার পাশে আবার হাইড্রোজেন। একই জিনিস জাস্ট মিরর করে লিখে দিছি আমি আর কি। কারণ কি, প্রকৃতি বলছি, হারমোনিয়াস, কি বলো এটাকে ইংরেজিতে, মানে প্রতিসম বাংলায় বলে, ইংরেজিতে কি জানি বলে, সিমেট্রিক। হ্যাঁ, বোথ সাইড সেম থাকে। আচ্ছা, সো এরপরে আসো, প্রতিটা সালফারের সাথে কয়টা করে অক্সিজেন পাবে? 3টা করে না? মানে এই যে 2টা সেন্টার যদি আমি আপাতত বানাই, তাহলে এর সাথে 3টা থাকবে, ওর সাথে 3টা থাকবে। হিসাবটা তো এরকম নাকি, টোটালি 6টা অক্সিজেন নিতে হবে। সো এখানে আমরা একটা অক্সিজেন ধরাই দিলাম, এখানে একটা অক্সিজেন ধরাই দিলাম। অ্যান্ড ইফ ইউ মে ওয়ান্ডার ওয়ার এম আই গেটিং দিস আইডিয়াস, যে এটা কীভাবে থাকে, তার উত্তরটা হচ্ছে, রে ভাই, আমি আগে যখন সালফিউরিক অ্যাসিডের স্ট্রাকচার আঁকছি, পারঅক্সিমোনো সালফিউরিক অ্যাসিডের স্ট্রাকচার আঁকছি, ওইগুলো আঁকতে যেয়ে না আমার আইডিয়া হয়েছে যে এইভাবেই থাকে, সালফারের অক্সাইডগুলো বা অ্যাসিডগুলো এইভাবে থাকে। সো ওইটার কনসেপ্টে করতেছি। এখন দেখো তো বাকি আছে কি আমাদের কাছে? H2 হয়ে গেছে, সালফার 2টা হয়ে গেছে, অক্সিজেন কয়টা হয়েছে? 3 আর 3 6, অক্সিজেন হয়ে গেছে। তাহলে সালফার বাকি আছে কয়টা বলেন তো? 2টা। বলেন 2টা সালফারের কি করা যায়? মাঝখানে ঢুকায় দাও। হ্যাঁ, মাঝখানে দিয়ে দিই, শেষ। এই যে একটা সালফার, এই যে একটা সালফার, এই বেটা জায়গা হয় না, এই যে। সো দ্যাটস ইয়োর, এটা কেন আনলাম, দ্যাটস ইয়োর টেট্রাথায়োনিক অ্যাসিড। এখন আসো, আমাদের কি কথা ছিল? অক্সিডেশন নাম্বার ক্যালকুলেট করা। নর্মালি এখান থেকে যখন আমরা সালফারের অক্সিডেশন নাম্বার ক্যালকুলেট করব, তখন তোমাদের কি আসছে? ফ্র্যাকশন আসছে না? কত আসছে বলো তো? +2.5 আসে, দেখবা, ঠিক আছে না? বাট বাট ইন রিয়ালিটি তো তোমার +2.5 পসিবল না, বিকজ অক্সিডেশন নাম্বার কাকে বলে? দ্য অ্যাভারেজ নাম্বার অফ ইলেকট্রনস ডোনেটেড অর অ্যাকসেপ্টেড বাই ইচ অ্যাটম। সো প্রত্যেকটা অ্যাটম কীভাবে 2.5টা ইলেকট্রন দেয়? এটা তো পসিবল না। 2.5টা মানে লাইক 2টা দিছে নাহলে 3টা দিছে, দ্যাটস পসিবল, বাট 2.5টা কেমনে দেয়? এইটার এক্সপ্লেনেশনটা হচ্ছে, বলো এখানে কি কোনো পারঅক্সাইড দেখতে পাচ্ছ নাকি সবই জেনারেল অক্সাইড? কোনটা? হুইচ ওয়ান? সবই জেনারেল অক্সাইড। সবই যদি জেনারেল অক্সাইড হয়, তাহলে প্রত্যেকটার অক্সিডেশন স্টেট হচ্ছে -2, সবগুলার -2 -2, এটাও -2। হাইড্রোজেনগুলা +1 হবে। বুদ্ধি করে বলো তো বন্ধু, মাঝখানের এই সালফার 2টা কি হবে? বলো। ভাবো ভাবো ভাবো, মাঝখানের সালফার 2টার কি হবে?
আচ্ছা, আমাদের কিভাবে চিন্তা করতে হয়? বন্ডের ইলেকট্রন টানাটানি দিয়ে। কেন 0 হবে? কারণ এই সালফারের এই পাশে যে আছে সেও সালফার, ওই পাশেও সালফার, সো অল অফ দিস হ্যাভ ইকুয়াল স্ট্রেংথ টু পুল ইলেকট্রন টুয়ার্ডস দেমসেলভস, রাইট? সো তাহলে এদের ইলেকট্রন গেইন কত? 0। এইটার ইলেকট্রন গেইন কত? 0। তোমরা কি বুঝছো আইডিয়াটা? মানে ওরা তো কেউ আসলে কারো কাছ থেকে ইলেকট্রন টাইনে আনতে সাকসেসফুলও হচ্ছে না, অ্যান্ড দে আর অলসো নট লুজিং এনি কাইন্ড অফ ইলেকট্রনস। সো এটার অক্সিডেশন স্টেটও 0, এটারও 0। এবার বলো এই সালফারের কি অবস্থা? ওই দিকে কয়টা ইলেকট্রন চলে গেছে বলো তো? 2টা চলে গেছে না? দ্যাটস ওয়াই তো অক্সিজেনের -2 হয়েছে। তাহলে এই সালফারের কত? ওইটার কারণে হয়েছে কিন্তু +2, বুঝছো? এই দুইটা বন্ডের ইলেকট্রন চলে যাওয়ার কারণে এর হয়েছে +2। এই ইলেকট্রন চলে গেছে তাহলে হলো +3, আরও এই দুটো চলে গেছে, তাহলে এই সালফারের অক্সিডেশন স্টেট কত হবে বলো? বলো টোটালি কয়টা ইলেকট্রন চলে গেল? +5, রাইট? তাহলে এইটার হচ্ছে +5। এবার ভাবো এটার কত? একই, +5। দ্যাটস দ্য এক্সপ্লেনেশন। এইখানে অ্যাকচুয়ালি দুইটা সালফারের অক্সিডেশন স্টেট হচ্ছে +5 করে, আর বাকি দুইজনের হচ্ছে 0। তাহলে টোটাল ইলেকট্রন ডোনেশন কয়টা হয়েছে? এখানে টোটাল ইলেকট্রন ডোনেটেড হয়েছে কয়টা? 10টা না? এই সালফার ডোনেট করছে 5টা, আর এই সালফার ডোনেট করছে হচ্ছে 5টা, তাহলে টোটালি 10টা। বাট কয়জন মিলে দিছে? 4 জন মিলে। টোটালি 4টা সালফার ছিল। দ্যাটস ওয়াই ইউ গট 10 ইলেকট্রনস ডোনেটেড বাই 4 অ্যাটমস। তাহলে পার অ্যাটম কতগুলো দিছে? এখানে আসে না 2.5 ইলেকট্রনস। এইটাই তুমি ওইখানে পাইছো, এটা হচ্ছে অ্যাভারেজ নাম্বার। বাট তোমাকে যদি বলি অ্যাকচুয়াল অক্সিডেশন নাম্বার কত, তাহলে দুইটা সালফারের হচ্ছে +5, আর বাকি দুইটা সালফারের কি বলেন তো? 0। তোমরা কি বুঝছো আইডিয়াটা? বুঝে না? আবার বুঝাবো নাকি? ওকে, তাহলে এবার আমরা একটু ফাইনালাইজ করে লিখে রাখি। তাহলে তোমার এখানে যদি জিজ্ঞাসা করে যে অ্যাভারেজ অক্সিডেশন নাম্বার কত, অ্যাভারেজ অক্সিডেশন নাম্বার তুমি বলে দিবা ভাই +2.5। তোমাকে যদি বলে কি জানো অ্যাকচুয়াল অক্সিডেশন নাম্বার কত, তখন কি বলবা? বলবা 5ও আছে আবার 0 আছে। এটা হচ্ছে দুইটা সালফারের, এটা হচ্ছে দুইটা সালফারের। দ্যাটস ইট। সো নর্মালি এমসিকিউ পরীক্ষা আসলে তখন অপশনে এইটা থাকে, এটা থাকলে এটা দাগায় দিয়ে চলে আসবে। বলেন তো যদি অপশনে এইটাও থাকে এইটাও থাকে তখন কোনটা বেটার আনসার? উপরেরটা নাকি নিচেরটা? অ্যাভারেজ নাকি অ্যাকচুয়াল, কোনটা? অ্যাকচুয়ালটা বেটার আনসার আর কি, রাইট? ওকে, তাহলে এবার পরের কম্পাউন্ডে যাই। সোডিয়াম টেট্রাথায়োনেট, এটা দিছে তোমাকে। এখন এইটা তোমরা কি একটা জিনিস টের পাচ্ছ যে এইটা একটা সল্ট, রাইট? দ্যাটস আ সল্ট। এই সল্টটা আসলে এই অ্যাসিড থেকেই আসছে, এটা কি টের পাওয়া যাচ্ছে? এই যে এই H2S4O6, দেখো তো, এই H2S4O6 এইটার যে হাইড্রোজেন দুইটা আছে, এই দুইটাকে যদি আমি সোডিয়াম দিয়ে রিপ্লেস করে দিই তাইলেই না হয় Na2S4O6, বুঝছো তো? দ্যাটস আমরা এটাকে বলবো কি, এই Na2S4O6 ইজ আ সল্ট অফ H2S4O6। জাস্ট লাইক এভাবে চিন্তা করো, সালফিউরিক অ্যাসিড ইজ অ্যান অ্যাসিড, ইউ নো, এইটার হাইড্রোজেন দুইটা যদি রিপ্লেস করে দাও দুইটা সোডিয়াম দিয়ে, তাহলে কি হয়ে যাবে? Na2SO4 না হবে না? সো এটাকে আমরা বলছি যে সোডিয়াম সালফেট, দ্যাট ইজ নাথিং বাট এ সল্ট অফ সালফিউরিক অ্যাসিড, রাইট? সো একইভাবে Na2S4O6 ইজ নাথিং বাট এ সল্ট অফ H2S4O6। তুমি যদি ওইটার স্ট্রাকচার পারো তাহলে এটাও পারবা। সিম্পলি হাইড্রোজেন দুইটার জায়গায় কি বসাই দিবা? দুইটা সোডিয়াম। বোঝা নাই বন্ধু? দুইটা হাইড্রোজেনের জায়গায় জাস্ট দুইটা সোডিয়াম এসে রিপ্লেস করবে আর কি। আচ্ছা, তাহলে এখন আমরা ওইটার স্ট্রাকচারটা এঁকে ফেলি। তার আগে আর একটা জিনিস একটু বলে আসি। তোমরা একটু আমাকে লিখে দেখাইতে পারবা স্ট্রাকচারাল ফর্মুলা অফ সোডিয়াম ক্লোরাইড কি হবে? সোডিয়াম ক্লোরাইডের স্ট্রাকচারাল ফর্মুলা আমরা কিভাবে লিখব বলেন? এটা কি আমরা লিখবো Na বন্ড Cl? আমার কি লেখা ঠিক আছে নাকি ভুল আছে বলো তো? কেন কেন? রাইট, মানে সোজা কথা ভাই, তুমি এই যে বন্ড দিয়ে যেটা লেখো ইট মিনস অ্যাকচুয়ালি কোভ্যালেন্ট বন্ড। কোভ্যালেন্ট বন্ড দেখানো যায় দাগ দিয়ে দিয়ে, হ্যাঁ, এটাই নিয়ম। সো এখন এখানে তো আয়নিক বন্ড, ইলেকট্রন একজন ডোনেট করছে একজন অ্যাকসেপ্ট করছে, সো আয়নিক বন্ড দেখানোর নিয়ম কি বলো তো?
আয়নিক বন্ড দেখানোর নিয়ম হচ্ছে আয়ন লিখতে হবে তোমাকে, আয়ন লিখতে হবে। সো এখানে কি আছে, একজন প্লাস একজন হচ্ছে মাইনাস, দ্যাটস ইট। এইটাই হচ্ছে স্ট্রাকচারাল ফর্মুলা। একটু দূরে রেখে প্লাস আর মাইনাস দেখাই দিবা, ঠিক আছে? এখন তোমাকে যদি আমি বলি স্ট্রাকচারাল ফর্মুলা অফ, ধরো তোমাকে বললাম ম্যাগনেসিয়াম ক্লোরাইড, এইটা তাহলে কি হবে বলুন তো, MgCl2 কি হবে বলো? তাহলে এবার কি, Mg2 প্লাস সাথে ক্লোরিন কটা থাকবে, দুইটা না? সো দেয়ার আর 2 ক্লোরাইড আয়নস। সো দুইটা ক্লোরাইডকে আমি দুই পাশে লিখে দিব, দুই পাশে লেখো, উপরে লেখো, নিচে লেখো, ব্যাপার না। ঠিক আছে, বুঝতে পারছো তো? মানে সোজা কথা ভাই, কোভ্যালেন্ট কম্পাউন্ড যদি হয় ইউ ক্যান রাইট দেম অ্যাজ বন্ড বন্ড বন্ড, বন্ডেড টুগেদার ডিরেক্টলি। আর যদি আয়নিক কম্পাউন্ড হয় একটু ফাঁকা ফাঁকা করে আয়নগুলোকে লিখতে হয় প্লাস মাইনাস দিয়ে। সো এখন একটা মজার ব্যাপার হচ্ছে, জেনে রাখো, ট্রুলি স্পিকিং, অনেস্টলি স্পিকিং, ক্লিনিক্যালি স্পিকিং, আয়নিক কম্পাউন্ডের কোনো স্ট্রাকচারাল ফর্মুলা হয় না, দ্যাট ইজ নট পসিবল। বাট আমরা এটা আঁকি জাস্ট পড়ার স্বার্থে, তোমাদেরকে একটু শেখানোর স্বার্থে। বাট এই যখন আমরা কেমিক্যাল বন্ড পড়বো বা কোয়ান্টিটেটিভ কেমিস্ট্রি চ্যাপ্টারটা পড়বো, তখন এগুলো দেখাবো যে কেন আসলে আয়নিক কম্পাউন্ডের ইয়া হয় না, মানে কি বলো এটাকে, মানে স্ট্রাকচারাল ফর্মুলা হয় না। আচ্ছা, তোমাদের কাছে আমার একটা প্রশ্ন, আমাকে একটু বলো তো, সালফিউরিক অ্যাসিডের মলিকুলার মাস কত বলেন? সহজ জিনিস, 98 না? মনে আছে? হ্যাঁ। আচ্ছা, এবার একটু হিসাব করে বলো তো, সময় নাও, সমস্যা নেই, আস্তে আস্তে হিসাব করে বলো, সোডিয়াম ক্লোরাইডের মলিকুলার মাস কত? সোডিয়াম ক্লোরাইডের মলিকুলার মাস কত? কোনো হেল্প লাগলে আমাকে বললে আমি বলে দিব যে সোডিয়ামের এত, ক্লোরিনের এত। সোডিয়ামের হচ্ছে 23 অ্যাটমিক মাস, তাহলে ক্লোরিনের কত? 35.5, তাহলে যোগ করে দেখো তো কত আসে, 58.5 আসে না? হ্যাঁ, এখন এইটা একটা ভুল কথা। সোডিয়াম ক্লোরাইডের যে তুমি বলতেছো মলিকুলার মাস হচ্ছে 58.5, এটা একটা ভুল কথা। এখন এই ভুল কথাটাই আমাদের বইয়ের মধ্যে লক্ষাধিকবার লেখা আছে, মানে মোর দ্যান ওভার মিলিয়ন্স অফ টাইমস। আমাদের স্যাররাও বলে, আমি নিজেও বলি। বাট ট্রু ফ্যাক্ট ইজ sodium chloride doesn't have any molecule, hence it doesn't have any molecular mass. That is totally absurd. হ্যাঁ, সো এই অ্যাবসার্ডিটির ব্যাখ্যাটা যে কি, এটা তুমি পরে পাবা, এখন পাবা না আর কি। সো আপাতত ফর নাও আমাদের ধরে নিতে হবে যে ভাইটিক অ্যাসিডের মলিকুলার মাস 58.5, আনলেস আই ক্ল্যারিফাই ইট টু ইউ। সো ওয়েট টিল দেন, ইনশাল্লাহ আমরা শিখতে পারবো। এগুলো নিয়ে বইতেও আলোচনা নাই, বাট তুমি যদি একটু বড় স্কেলে চিন্তা করো তাহলে তোমাকে শেখা লাগবে আর কি। ওকে, সো এখন তোমাকে আমি কাজ দিব, এই কম্পাউন্ডটার স্ট্রাকচারাল ফর্মুলা আমাকে একটু দেখাইতে হবে। গিভ মি অ্যান আইডিয়া হাউ টু ড্র ইট, বলো। তুমি প্রথমে মাথা ঠান্ডা করে যেটা করে ফেলো সেটা হচ্ছে, কার ফর্মুলা এঁকে ফেললে ভালো হবে বলেন তো? কার ফর্মুলাকে এডিট করে আমি এটা বানাইতে পারবো? এই বেটা, একটু আগে বললাম না? ইয়েস বস, ওইটা আঁকেন, চলেন। এখন দেখো, হাইড্রোজেন বন্ড অক্সিজেন ছিল, তারপরে কি ছিল? সালফার, মনে আছে? এরপর ওটা মিরর করছিলাম ওই পাশে। তাহলে সালফার, অক্সিজেন, হাইড্রোজেন, তারপরে প্রতিটা সালফারের সাথে এরকম দুইটা করে অক্সিজেন ছিল ডাবল বন্ড দিয়ে, তাই না? আচ্ছা, তারপরে এখানে কি হবে তাহলে? ডাবল বন্ড ও। এরপর এটাকে কপি করে নিয়ে চলো, এই যে গেলাম, মাঝখানে কি করবো? আরও দুইটা সালফার ধরাই দিব, এই যে খেলা শেষ। এখন একটু গভীরে ভাবো, আই ওয়ান্ট ইউ টু থিঙ্ক এ লিটল বিট ডিপ। অ্যাসিডের সাথে কোনো একটা বেইজের রিয়াকশন হয়েছিল, হওয়ার সময় বেইজের মেটালগুলো এসে না হাইড্রোজেনকে রিপ্লেস করে দিছে, হাইড্রোজেনকে সরাই দিয়ে ওখানে কে বসছে? সোডিয়ামগুলো বসছে। তোমরা শুনছো না অ্যাসিডের কাজ কি? প্রোটন ডোনেট করা, প্রোটন ছেড়ে দেওয়া। সো এখন এখান থেকে যখন হাইড্রোজেনগুলো প্রোটন আকারে চলে গেছে, বের হয়ে গেছে, তোমরা একটু আমাকে বলো, এখানে যে বন্ড পেয়ার ইলেকট্রনগুলো ছিল, এখানে একটা ডট একটা ক্রস ছিল না? এই বন্ড পেয়ার ইলেকট্রনের মধ্যে একটা কিন্তু অক্সিজেনের নিজের ইলেকট্রন, একটা হচ্ছে হাইড্রোজেনের নিজের ইলেকট্রন। এখন বলো তো, when the hydrogen left from this society, that family, ও কি করছিল আসলে? ও কি ইলেকট্রন দুইটাকে রেখে চলে গেছিল, নাকি নিয়ে চলে গেছে, নাকি নিজেরটা নিয়ে চলে গেছে, অক্সিজেনটা রেখে গেছে? হোয়াট ডিড অ্যাকচুয়ালি হাইড্রোজেন ডু? কেন বলো তো? ব্যাখ্যা কি? এক্সপ্লেনেশন কি? বলো। ইলেকট্রন নেগেটিভিটি। এক্স্যাক্টলি বস, ইউ আর কারেক্ট। এখানে আরও একটা ব্যাখ্যা তুমি দিতে পারতে আরও সহজে। তুই একটু আগে বললি যে এখান থেকে H প্লাস চলে গেছে। কি গেছে? H প্লাস। সো ওয়েন ডাজ দ্যাট হাইড্রোজেন বিকাম H প্লাস? ওয়েন ইট লিভস ইট ইলেকট্রন, তাই না? ও যখন ও নিজের ইলেকট্রন ছেড়ে দেয়, ডোনেট করে, তখনই তো H প্লাস হয়। সো অ্যাসিডরা যেহেতু প্রোটন ডোনেট করে, প্রোটন লিভ করে, তার মানে ওখানে ইলেকট্রনটা রয়ে যায়। তাহলে এবার একটু ভাবো তো ভাই,
এইটা যদি চলে যায় আমি বলতে পারি না এখানে একটা এক্সট্রা নেগেটিভ চার্জের জন্ম হয়েছে। ওই এক পিস এক্সট্রা নেগেটিভ চার্জ কেন আসছে? হাইড্রোজেনের এক্সট্রা ইলেকট্রনটা এখানে বসে আছে, ওই জন্য ওইটাকে এখন আর বন্ড লেখা যাবে না। ওইটা কী হবে জানো? ওই বস্তুটা চার্জ হয়ে যাবে। এই যে উই হ্যাভ টু রাইট ইট আ লিটল বিট হায়ার অ্যাজ এ চার্জ। এটা চার্জে পরিণত হয়ে গেছে। জাস্ট লাইক তুমি চিন্তা করো না, তুমি এরকম লেখছো না ছোটোবেলায় H2SO4, এটা কি করে? 2টা প্রোটন ডোনেট করে, 2 পিস প্রোটন ছেড়ে দেয়। ছেড়ে দিলে কি থাকে বলেন তো? SO4 কত মাইনাস হয় বলো? 2 মাইনাস হয়। হাউ ডাজ দ্যাট হ্যাপেন? এই যে একটা মাইনাস তৈরি হয়েছে আর একটা মাইনাস ওই পাশ থেকে তৈরি হবে। এই হাইড্রোজেন চলে যখন যাবে তখন ও তোর ইলেকট্রন রেখে চলে যাবে, তো রেখে চলে গেলে এই মাইনাসটা তখন মাথার উপরে উঠে যাবে। এইটাকে আমরা একবার ওই যে 2 মাইনাস লিখে দিই, এই পাশে একটা মাইনাস ওই পাশে একটা মাইনাস। কিছু বোঝো নাই বন্ধুরা? বুঝেছো? ওকে, তাহলে এবার বলো তো ভাই, আমার আলটিমেটলি দরকার Na2S4O6 এর স্ট্রাকচারাল ফর্মুলা আঁকা। তাহলে এবার আমাদের কি করা লাগবে বলেন? হোয়াট এলস ডু ইউ নিড টু ডু? একটু আগে দেখাইছি তো, বলো বলো বলো। দুই পাশে 2টা মাইনাস আছে, তাহলে আমার এবার প্লাস লাগবে কয়টা? 2টা। তাহলে 2টা প্লাসের একটাকে এখানে লিখে দিব একটু ফাঁকা করে, Na প্লাস। ঠিক আছে, এখানে একটা Na প্লাস লিখে দিলাম, আর এই পাশে আর একটা Na প্লাস লিখে দিলাম। দ্যাটস ইট। এইটাই হচ্ছে তোমার Na2S4O6 এর স্ট্রাকচারাল ফর্মুলা। এবার বলেন আমাকে তাড়াতাড়ি, এই সালফারের অক্সিডেশন নাম্বার কত হবে এটার? একটু আগে হিসাব করছিলাম আমরা +5। এইটার কত হবে? এইটার 0, এইটার +5। সো তোমার একটু আগের কম্পাউন্ডে যা ছিল এখানেও তাই, 100% সেম। এবং তোমাদের এই জিনিসটা আরও চালাকি করেও বলে দিতে পারতাম। তোমাদেরকে কি কখনো এরকম বলছিলাম? আমি একটু দেখো তো মনে করে, নাকি বলা হয় না আমি জানি না। সেটা হচ্ছে সালফিউরিক অ্যাসিডের মধ্যে সালফারের অক্সিডেশন নাম্বার জানি কত? সালফিউরিক অ্যাসিডে দ্রুত পারতে হবে, বলো বলো বলো। +6। এখন তোমাদেরকে বলা হয়েছিল কিনা আমাকে একটু মনে করে বলো তো। ধরো সালফেট যে র্যাডিক্যালটা, এই র্যাডিক্যালওয়ালা যে কোনো জায়গাতে সালফারের অক্সিডেশন নাম্বার সবসময় এটাই থাকে। এটা কি বলছিলাম? ইফ ইউ রাইট সোডিয়াম সালফেট, sulfur will have oxidation number as same because it is still now that sulfate intact. আচ্ছা, তুমি যদি এখানে লেখো Al2SO4 whole 3 অর্থাৎ অ্যালুমিনিয়াম সালফেট, এইখানেও সালফার অক্সিডেশন নাম্বার কিন্তু ভাইয়া +6 because that sulfate thing, that whole thing, that package is still intact in that structure, that whole thing. তোমরা আমার কথা মনে হয় বোঝো নাই। যদি বুঝে থাকো তাহলে এটা বোঝো, সেটা হচ্ছে তোমার কাছে সিম্পলি ছিল H2S4O6 and these two poor hydrogen atoms, they got replaced by 2 sodium atoms. So why would that oxidation number of sulfur be changed? No, it will be the same. So tetrathionik acid এর মধ্যে সালফার অক্সিডেশন নাম্বারে যা যা কাহিনী ছিল এখানেও সেম কাহিনী হবে, and you can see it in your eyes. বুঝেছো কি তোমরা আমার কথা বন্ধু? আও এই যে, so that is your answer. বন্ধুরা বুঝছো আসলে? বলো বলো। ওকে ভাইয়া, চলেন এবার যাই। হোয়াট ইজ দ্য অক্সিডেশন নাম্বার অফ ক্রোমিয়াম ইন CrO5? এটা পারছো? এটার স্ট্রাকচারটা একটু অদ্ভুত। নর্মালি যদি আমরা অ্যাভারেজ করি তাহলে কি আসে? x - 10 = 0, so x gives you +10 and that is never possible. No atom has oxidation number greater than কি বলেন তো? প্লাস কত? 7 +8ও পাবা পরে আর কি। যাই হোক, এটা তো আজগুবি একটা কথা। একটা অ্যাটমের লাস্টের শেলে তো 10টা ইলেকট্রন থাকতেই পারে না, আর ক্রোমিয়ামে তো থাকেই না, তাহলে কেমনে সে +10 হয়? এটা তো এরকম না। তাহলে এটার ব্যাখ্যাটা কি? স্ট্রাকচারাল ফর্মুলা আঁকতে পারছো? ক্রোমিয়ামের চারিদিকে কি থাকে? এখানে একটা অক্সিজেন, এখানে একটা অক্সিজেন, এখানে একটা বন্ড। সো এই পুরো জিনিসটার আবার একটা মিরর হবে, তাই না? মিরর হইল, এটাকে একটু সরাই দেই, তারপরে এখানে একটা কি থাকবে? ডাবল বন্ড। মানে ইন নেচার উই ফাইন্ড ক্রোমিয়াম অক্সাইড লাইক দিস, CrO5। এটার নাম ক্রোমিয়াম অক্সাইড না, আমি বললাম আর কি। ওকে, সো এইভাবে থাকে। এবার একটু ভাবেন তো, এই অক্সিজেন দুইটার অক্সিডেশন নাম্বার কত হবে? এই অক্সিজেন দুইটার
তোমরা কি টের পাচ্ছ যে এই দুইটা হচ্ছে পারঅক্সাইড, ও বন্ড ও আছে, মনে আছে না? সো এই যে পাশাপাশি দুইটা অক্সিজেন যখন বন্ডেড থাকে, এই প্রত্যেকটাকে আমরা কি বলি, একটা পারঅক্সাইড না? সো এখানে কিন্তু এই দুইটা পারঅক্সাইড, এই দুইটা আবার দেখো আরও পারঅক্সাইড। সো তাহলে আমাকে একটু বলো এই দুইটা অক্সিজেনের অক্সিডেশন স্টেট কত হবে? -1, এটারও হবে -1, এটারও হবে -1, এইটার কত? মাঝখানেরটার -2। তাহলে বলেন বস এই ক্রোমিয়ামের টোটালি কত আসে? সাম আপ অল দ্য নেগেটিভস, কারণ ও একা ছাড়া তো আর কেউ নাই ব্যালেন্স করার জন্য। তাই -2 মানে টোটালি -2 -4 -6 সবাই মিলে -6, তাহলে ও দ্যাট ইটসেলফ মাস্ট হ্যাভ টু বি +6 ইন অর্ডার টু ব্যালেন্স দ্য হোল থিং। তাহলে এইখানে ক্রোমিয়ামের হচ্ছে +6 অক্সিডেশন স্টেট আসবে। দ্যাট ইজ দ্য কারেক্ট আনসার, দ্যাট ওয়াজ রং। মজার মজার জিনিস। সো ইউ হ্যাভ টু নো, হোপফুলি ইউ আর গেটিং দ্য আইডিয়া, গেটিং দ্য নেসেসিটি অফ হ্যাভিং দ্য আইডিয়া অফ স্ট্রাকচারাল ফর্মুলা। মানে সিম্পল আইডিয়া, ব্যাপারটা বোঝো। মানে তুমি যখন লেখো যে পানির ফর্মুলা হচ্ছে H2O, you are just a baby, you don't understand anything out of it, because it seems as if hydrogen bond hydrogen and then oxygen, it is there. No, but no, they are not bonded like that. That is just a whole bunch of things that we are following a convention, যে এইভাবে লিখে দিলে আমরা বুঝি। বাট বাস্তবে in reality they don't bonded, they are not bonded like this. They have a special kind where you have to follow the valency, the oxidation state and so many other things, যেটা আমরা পরে পাবো আর কি। সো সব কিছু মিলায় না, তুমি যদি স্ট্রাকচারাল ফর্মুলা না পারো, ইউ আর জাস্ট নাথিং। ইন সেন্স অফ কেমিস্ট্রি ইউ আর জাস্ট এ বেবি, তুমি কিছুই জানো না। সো স্ট্রাকচারাল ফর্মুলার প্র্যাকটিস রাখবা, তা নাহলে ঝামেলা আছে আর কি। বিশেষ করে ইন্টারমিডিয়েট কেমিস্ট্রি পড়তে গেলে অনেক জায়গায় জায়গায় ধরা খাবা। হোয়াট ইজ দ্য অক্সিডেশন নাম্বার অফ কার্বন ইন কার্বন সাবঅক্সাইড? তাহলে কার্বন সাবঅক্সাইডের ফর্মুলাটা কি পাইছো গুগলে? C3O2 হোপফুলি। সো এবার অন্য কিছু পাও নাই নিশ্চয়ই, এটাই তো পাইছো নাকি? ওকে, তাহলে এবার আসো কেমনে করে। কার্বন আমার 3টা লাগবে, সি ডাবল বন্ড সি দিলাম, আরও একটা ডাবল বন্ড সি, এই যে আমার 3টা হয়ে গেছে। কার্বনের ভ্যালেন্সি কত করে? 4, রাইট? তাহলে এবার 2 করে হয়েছে, তাহলে এইখানে আর একটা 2 হাত ফাঁকা আছে, এখানে আর একটা 2 হাত ফাঁকা আছে, এই যে হয়ে গেল শেষ। C3O2, ইট ইজ জাস্ট লাইক অ্যারেঞ্জিং আ নিউ হোম। ধরো আমাদের যারা মেয়েরা আছো এখন, তোমাদেরকে ধরে বিয়ে দিয়ে দিছি আমরা, এই যা পড়তেছিস না, বিয়ে করাই দিলাম। তো তোমার শ্বশুর বাড়িতে কিছু চেয়ার টেবিল ফার্নিচার আমরা দিছিলাম, তোমরা কিছু কিনছো, এখন এগুলো অ্যারেঞ্জ করতে হবে তোমার বাসার মধ্যে। হোয়ার টু পুট উইচ ওয়ান সো দ্যাট এভরিথিং বিকামস ফাংশনাল, কেউ কারোর ডিসরাপ্ট না করে। ওই অ্যারেঞ্জিংটাই হচ্ছে স্ট্রাকচারাল ফর্মুলা আঁকা, যে হোয়ার টু পুট উইচ ওয়ান সো দ্যাট অল দ্য ভ্যালেন্সিস আর পারফেক্টলি ওয়ার্কিং ফাইন। সো এইবার বলেন এই অক্সিজেনের অক্সিডেশন স্টেট কত হবে? এটা তো জেনারেল অক্সাইড -2, এটাও হচ্ছে তোমার -2। এই কার্বনের কত? বলো, বল বেটা, হাতে ব্যথা করতেছে, তাড়াতাড়ি বল। দেখো এই পাশে যেহেতু কার্বন আছে, তাহলে ওই কার্বন কি তার কাছ থেকে টেনে নিতে পারবে? না। সে কি টেনে নিয়ে আসতে পারবে? না। তাহলে কি হচ্ছে, কার্বন এই যুদ্ধে কিছু একটা হবে। কি হবে? অক্সিজেন যেহেতু নিয়ে চলে গেছে, তাহলে এই কার্বনের অক্সিডেশন স্টেট কিন্তু +2। এই কার্বনের কি অবস্থা? একইভাবে +2। তাহলে বলেন মাঝখানের কার্বনের কি অবস্থা? 0। তাহলে তুমি যখন অ্যাভারেজিং করছো, অ্যাভারেজিং করে কি পাইছো? আর একটা হাস্যকর জিনিস পাইছো না অ্যাভারেজ করে? অ্যাভারেজ করলে কি আসে? এখানে হচ্ছে 3x মাইনাস হচ্ছে 4 = 0। তাহলে তুমি x = কত পাইছো? 4/3 মানে কত? এটা আসবে 1.333 প্লাস, তাই না? তো এটা যেটা আসছে, এটা আসছে হচ্ছে তোমার অ্যাভারেজ অক্সিডেশন স্টেট। এটা হচ্ছে অ্যাভারেজ। আর অ্যাকচুয়ালটা কি হবে তাহলে বলেন? অ্যাকচুয়ালটা আছে এখানে +2 আছে দুইজনের, আর একজনের হচ্ছে 0। সো এখন তোমার এমসিকিউ কোশ্চেনে আসলে অপশনে কি কি থাকে এটা দেখে উত্তর দিবা। ওকে, সো এটা ছিল আমাদের মোটামুটি অক্সিডেশন নাম্বার নিয়ে কথাবার্তা। আরও যদি জানতে চাও আমরা ফার্দার আরও আলোচনা করব, কোনো সমস্যা নেই। যে কারোর যে কোনো সময় প্রশ্ন মনে আসলে আমাকে জানাবা। হ্যাঁ, সো তোমাদের একটা খুবই মজার আইডিয়া দিছিলাম, এই প্রশ্নটা নিয়ে তো ভাবছো কিনা জানি না। OF2, দ্যাটস এ কম্পাউন্ড দ্যাট ইউ হ্যাভ অলরেডি নোন, বাট এটার নামটা কি? এটার নামটা তো আমি তোমাদেরকে বলছিলাম যে অক্সিজেন ডাইফ্লুরাইড। What about, why don't somebody call it as ডাইফ্লুরিন অক্সাইড? মানে বোঝো নাই? ধরো তোমাকে একটা সিম্পল কম্পাউন্ড দেই H2O,
আচ্ছা এটা লাগবে না, তোমরা একটু আমাকে বলো তো NaH এই কম্পাউন্ডটার নাম কি? NaH। ওকে বস, মার্ক দ্যাট হোয়াট ইউ হ্যাভ সেড, সোডিয়াম হাইড্রাইড বলেছো কিন্তু। সো হোয়াট শুড উই কল দিস থিং? আই হ্যাভ গট টু অপশনস। নাম্বার 1, হাইড্রোজেন oxide. Second option is oxygen hydride. Which one would you go with? Why not that thing? What's wrong with that? Then ওকে গুড, ভেরি গুড আইডিয়া, বাট এখানে আরেকটু গভীরে যাইতে হবে। তোমার কথা পুরোপুরি সত্য, বাট আরেকটু গভীরে যাব আমরা। হ্যাঁ আচ্ছা, তোমরা একটু খেয়াল করে দেখো তো, যে কোনো কম্পাউন্ডের নেমিংয়ের ক্ষেত্রে উই টুইস্ট দ্য নেম আ লিটল বিট। আমরা একটু নামটাকে একটু টুইস্ট করে বলি। কোন অংশটার বলি? পজিটিভ পার্টটা নাকি নেগেটিভ পার্টটা? জাস্ট লাইক সোডিয়াম ক্লোরাইড, you are not distorting the name of sodium, that is still sodium even after bonding, but you are twisting the word chlorine. Chlorine has become chloride, right? So এখন এই নেগেটিভ পার্টের নামটা আমরা একটু টুইস্টিং করি আর কি। সো এখন ওইটা নিয়ে, অর্থাৎ অ্যানায়নের নেমিং নিয়ে একটু শিখতে হবে। এই যে নেমস অফ অ্যানায়ন্স, জাস্ট আ লিটল বিট ইন্ট্রোডাক্টরি পার্ট, নাথিং এলস। মানে এর ডিপার লেভেলটা যাবো ইনশাল্লাহ আমরা আগামী ক্লাসে, বাট আজকে একটু সারফেস লেভেল শিখে নেই। সারফেস আর সাবসারফেস এখানে থাকবো আর কি। সো এখানে কি বলছে? ইফ দেয়ার ইজ অক্সিজেন প্রেজেন্ট ইন দ্য স্ট্রাকচার অফ অ্যান অ্যানায়ন, এক্সাম্পল ভাবতে পারো SO4 2-, দ্যাটস অ্যান অ্যানায়ন অ্যান্ড ইট হ্যাজ গট অক্সিজেন ইন ইটস স্ট্রাকচার। সো এই টাইপের অ্যানায়নের নেমিংয়ের ক্ষেত্রে একটু ভেবে দেখো তো, ইট উইল হ্যাভ ড্যাশ অ্যাট দ্য এন্ড অফ দ্য নেম। এদের নামের লাস্ট পার্টে একটা জিনিস থাকে, মানে দ্য নেম এন্ডস আপ উইথ সামথিং, অ্যান্ড হোয়াট ইজ দ্যাট? একটু ভেবে বাইর করো তো। এটার নাম সালফেট আয়ন। সো হোয়াট ডু ইউ গেট অ্যাট দ্য এন্ড? তুমি পেয়েছো ATE, and do you find anything else apart from that ever? এই যে এই বস্তু দুইটা আমরা মাঝে মধ্যে পাই। Sometimes you'll get ATE and sometimes you'll have ITE, and depending upon what, just wait for the next class, আমরা পাবো ইনশাল্লাহ। আজকে জাস্ট জেনে রাখলাম, যদি কোনো অ্যানায়নের স্ট্রাকচারের ভিতরে অক্সিজেন দেখা যায়, উকিঝুঁকি মারে, তাহলে ওটার নামের শেষে এট অর আইট থাকে। হ্যাঁ, now tell me, if there is no oxygen in the structure of that anion, what the name will end up with? বলেন। Let me help you. Cl-, নাম কি? এই বাটা Cl- এর নাম জানা না। Come on bro, কেউ তো ক। হ্যাঁ, that's a chloride ion. So what did that end up with? আজকে ছেলেরা কেউ নাই কি রে ভাই, বিপদ। বলো বলো। IDE, yes, IDE. Okay, so that name will end up with IDE. Chloride, fluoride, bromide, so on and so forth. So এই ঘটনাটা ঘটে গেছে, এটা হয়তো বা আমরা আগে কখনো কনসাসলি অবজার্ভ করি নাই, বাট এখন থেকে খেয়াল করব। ফোর্সে লেট মি গিভ ইউ সাম এক্সাম্পল। আমাকে একটু বলতো ভাই, when you write fluoride, so এটা কি হবে? when you write chloride, এটা কি হবে? when you write iodide, এটা কি হবে? when you write cyanide, এটা কি হবে? when you write sulfide, এটা কি হবে? when you write nitride, এটা কি হবে? we'll just rip all hell apart. বলেন। Fluoride, what should be the formula? বলেন তো। F-, chloride Cl-, iodide I-, বলেন। Cyanide কি হবে? Cn-. Do you find any oxygen in there? Can you see that? No, there is no oxygen. Since there is no oxygen and still that is an anion, that's why we are ending the name with "ide" as "ide ion." বুঝছিস কি বাবা? বুঝা না। যদি ওর ভিতরে অক্সিজেন থাকতো তাহলে ওটা, আচ্ছা যেমন ধরো, ভালো নাম পাইছি, ভালো উদাহরণ পাইছি। তোমরা কি এই আয়নটার নাম জানো?
এটা দেখছো কোনোদিন? CnO মাইনাস বলে একটা বস্তু আছে, এটার নাম জানো? এটার নাম কি হবে গেস করেন তো? CnO মাইনাস, জাস্ট ওয়াইল্ড গেস। বন্ধু, এটার নাম হবে সায়ানাইড। লুক এট দ্যাট নেমিং। Why did that end up with ite? Because that has oxygen in its structure. অক্সিজেন থাকলে ওটা এট অথবা আইট যে কোনো একটা হবে, যদি অক্সিজেন না থাকে তাহলে দ্যাট মাস্ট হ্যাভ টু বি আইড। ওকে, এবার বলো সালফাইড কি হবে? হোয়াট শুড বি দ্য ফর্মুলা অফ সালফাইড বলো। হ্যাঁ, কই অক্সিজেন সায়ানাইড পাইছো? এটা হ্যাঁ আছে, এরকম একটা আছে, আমি আল্লাহর কথা মিথ্যা কথা কইতেছি না, আছে এরকম, পাবা না পরে আর কি। তুমি আপাতত এটা নিয়ে ভাইবো না, ঠিক আছে? আপাতত আমাকে এটা বলো আর কি, যে সালফাইড র্যাডিক্যালের ফর্মুলা কী হবে, সালফাইড আয়নের ফর্মুলা কী হবে ভাবো। তোমাদের এসের কি লিখবো, কত মাইনাস? না বেটা, তোমার তো ভ্যালেন্সি খেয়াল রাখতে হবে। ভ্যালেন্সি কত সালফারের? 2, 4, 6। সো ওর যে লোয়েস্ট ভ্যালেন্সিটা আছে ওইটার অ্যানায়ন হবে আর কি, ঠিক আছে? যেমন ধরো ক্লোরিন, আয়োডিন, এদের ভ্যালেন্সি কত জানো? তোমরা তো জানো 1, এদের ভ্যালেন্সি কিন্তু আসলে 1, 3, 5, 7 এতগুলো আছে। তাদের মধ্যে সবচেয়ে লোয়েস্ট ভ্যালেন্সি যেটা, ওইটার যে অ্যানায়ন ওইটাকে মূলত বলে আইড। এই যে সারফেস লেভেলে প্রথমে কি শিখছিলা? ইট হ্যাজ টু বি অ্যান অ্যানায়ন অ্যান্ড ইট ক্যানট কন্টেইন অক্সিজেন, দেন ইউ মে কল ইট অ্যাজ আইড। বাট আরেকটু সাবসারফেসে ঢুকলা যখন, একটু ভিতরে ঢুকলা যখন, তখন কি শিখলা? দ্যাট হ্যাজ টু বি অ্যান অ্যানায়ন। হ্যাঁ, সেকেন্ডলি কি শিখছো? দ্যাট ক্যানট কন্টেইন অক্সিজেন। থার্ডলি এখন শিখতেছো দ্যাট নিডস টু হ্যাভ ইকুয়াল নাম্বার অফ নেগেটিভ চার্জ অ্যাজ ইটস লোয়েস্ট ভ্যালেন্সি। হ্যাঁ, যেমন ক্লোরিন আর আয়োডিনের বললাম না, ভ্যালেন্সি কত আছে? 1 আছে, 3 আছে, 5 আছে, 7 আছে, ওই সব বাদ, শুধুমাত্র লোয়েস্ট যে ভ্যালেন্সিটা, ওইটার যে অ্যানায়নটা, তাকে তুমি আইড বলতে পারবা। তাহলে সালফারের ভ্যালেন্সি তোমার কি কি ছিল? 2, 4 and 6. So you can write S2 minus as sulfide because that is the lowest valency. আমার কথা কি বুঝছো তোমরা? কেউ বুঝে না? ওকে, এবার বলেন, গিভ ইট এ ট্রাই। নাইট্রাইডের ফর্মুলা কি হবে? নাইট্রাইড আয়ন, এটার ফর্মুলা কি হবে? নাইট্রাইড, নাইট্রোজেনের ভ্যালেন্সি কত? ভুলে গেছে, 3 and 5, রাইট? মানে এই দুটো হচ্ছে মোস্ট কমন ভ্যালেন্সি। নাইট্রোজেনের কিন্তু আরও ভ্যালেন্সি আছে, 1 to 4ও আছে, এগুলো আমরা দেখি না সচরাচর, শুধু অক্সিজেনের সাথে ইউজ করে, হোয়াট এভার। সো ওর যেহেতু কমন ভ্যালেন্সির মধ্যে সবচেয়ে লোয়েস্ট ভ্যালেন্সি কত? 3। সো ইউ হ্যাভ টু রাইট, কি বলেন, এন এর মাথার উপরে কত আসবে বলো তো? 3 মাইনাস। দ্যাটস হোয়াট ইউ কল নাইট্রাইড আয়ন। আচ্ছা, লাস্ট একটা জিজ্ঞাসা করি দেখি তোমাদেরকে, ফসফাইড আয়ন, টেল মি ফর্মুলা কি হবে? ফসফাইড আয়ন বলেন। নাইট্রোজেন আর ফসফরাস কি একই গ্রুপের এলিমেন্ট না? পিরিয়ডিক টেবল পারতে হবে, পিরিয়ডিক টেবল না পারলে জীবন বড় বিপন্ন হয়ে যাবে আর কি। ফসফাইড, তাহলে বলো, আমি বলে দিলাম, নাইট্রোজেন আর ফসফরাস একই গ্রুপের এলিমেন্ট, তাহলে ফসফাইড আয়নের ফর্মুলা কি হবে? P3 minus. Now it is your job to remember these things. I've done my part. It's your part which is due. পড়তে হবে, মনে রাখতে হবে আর কি, মজার জিনিস কিন্তু। ওকে, সো এইবার দেখো বন্ধু, দ্য কোয়েশ্চেন ওয়াজ হোয়াট শুড ই কল OF2? ইজ ইট অক্সিজেন ডাইফ্লুরাইড অর ইজ ইট ডাইফ্লুরিন অক্সাইড? তুমি যদি একটু OF2টাকে লেখো তাইলে তুমি টের পাবা we have got O then F2. So what is the oxidation number of oxygen in this compound? বলেন তো। +2। এইবার আপনারা বলেন বস, কোনটা হবে? লজিক্যালি বলেন। কেন বুঝছো তো? ফ্লুরিন হ্যাজ গট -1 অক্সিডেশন স্টেট, সো উই হ্যাভ ফ্লুরাইড আয়ন, উই ডোন্ট হ্যাভ অক্সাইড আয়ন। If we would have got oxide ion, we could have got O2 minus, but there is not O2 minus. এখানে O2 minus নাই, এখানে অক্সিজেনটা পজিটিভ হয়ে বসে আছে। বুঝিস নাই আমার কথা বাবা? মানে এই যে দেখো এতগুলো আয়ন যে লেখাইলাম, আমি মূল জিনিসটাই লেখাই নাই তোমারে। আসল জিনিস যেটা আমার দরকার ছিল সেটাই তো বলি নাই। অক্সাইড রেডিক্যালের ফর্মুলা কি হবে, মানে অক্সাইড আয়নের ফর্মুলা কি হবে? ও এর চান্দির উপরে কি থাকবে? 2 মাইনাস থাকবে না? অক্সাইড। সো অক্সাইড হইতে গেলে ইট মাস্ট হ্যাভ টু বি নেগেটিভলি চার্জড অ্যানায়ন।
সো এইখানে তো তোমার নেগেটিভলি চার্জড অ্যানায়ন না, তো অক্সিজেন ইজ পজিটিভ হিয়ার, সো ইউ ক্যানট কল ইট অ্যাজ কি অক্সাইড বলা যাবে না, সো ইট মাস্ট হ্যাভ টু বি ফ্লুরাইড। বুঝতে পারছো তো? হ্যাঁ। সো আচ্ছা বলো তো এইটার নাম যে আগে তুমি কি বলতা, এটার নাম কে জানি বলছিল, নাজিফা সম্ভবত, নাজিফা না তোমার নাম কি ভুলে গেলাম, কে বলছিল তো নামটা? হ্যাঁ নাজিফাই বলছিল। সো এটার নাম তুমি কি বলছিলা, তুমি কি বলছিলা জানি ভুলে গেলাম। এখন নাও জাজ ইয়োর সেলফ, ওয়ার ইউ রাইট অর রং? ইউ আর ড্যাম রাইট ব্রো, ইউ শুড হ্যাভ দ্যাট কনফিডেন্স ইন ইউর ভয়েস। মানে ওইখানে হাইড্রোজেনের কি নেগেটিভ আয়ন আছে না, সো ডেফিনেটলি দ্যাট ওয়াজ হাইড্রাইড। দূরে এরা বুঝে না, কেউ বুঝিস নাই, নিজের বুঝতে পারতে হয়। পরীক্ষার হলে তোমাকে কেউ বুঝাই দিবে না যে তোমার হয়েছে কি হয় নাই। সো মোস্ট অফ দ্য টাইম উই মানে স্পেন্ড টাইম অর ওয়েস্ট টাইম বিং কনফিউজড যে আমার আসলে কোনটা দাগানো উচিত। হ্যাঁ, সো নিজেকে নিজে জাজ করতে শিখতে হবে যে আমার কথার ভিত্তিটা কতটুকু, আমি কোন লজিকে কথা বলতেছি। সো একটু আগে আমার সেখানেও লজিক দিয়ে তো আমাকে টপকানো যাচ্ছে যে আপনি তো বলছেন এইচ মাইনাস হইলে হাইড্রাইড হয়, সো ডেফিনেটলি দ্যাট ইজ কারেক্ট। সো লজিক শিখতে হবে আর কি ওইভাবে কনফিডেন্টলি। ওকে, সো এইবার তাহলে আমরা এটার কনক্লুশনটা নিই। তাহলে এটার নাম তাহলে কি বলবো বলেন? অক্সাইড বলা যাবে না, তাহলে কি বলতে হবে? অক্সিজেন ডাই ফ্লুরাইড। আচ্ছা একটা প্রশ্ন করি তোমাদেরকে, এটা আমি বাংলা ভার্সনের ক্লাসে বলতে ভুলে গেছি, আচ্ছা ব্যাপার মধ্যে আরেকদিন বলে দিবেন। এইগুলো কিন্তু হবে মাঝে মধ্যে, মন খারাপ করবা না বুঝছো। ধরো তোমরা কেউ কেউ বাংলা ভার্সনের কোনো একটা ক্লাস হঠাৎ একদিন ইউটিউবে পাইলা, দেখে ফেলাইলে আর কি, দেখে মনে মনে কইলা এই টপিকটা আমাকে পড়াইছিল, দেখো ও না এগুলো বলে নাই, ও লোক খুবই খারাপ। এগুলো করবা না। মানে ঘটনা হয় কি, আমরা তো মানুষ, আমরা তো রোবট না যে একেবারে মুখস্থ করে আসি আজকে এইটার বাইরে কথা বলবো না ওইটার বাইরে, তা কিন্তু না। যেমন ধরো তোমাদের সাথে যে এখানে আলোচনাটা হয়েছে না, এই আলোচনা কিন্তু ওরা দেখলে আমার সাথে চাচামেচি করবে। সায়ানাইড ওদেরকে দেখাই নেই, সায়ানাইড হয়তো বা চিনে, কিন্তু সায়ানাইডের সাথে যে ওইটা সায়ানাইট হয়ে গেছে অক্সিজেন আসার কারণে, এইটার আলোচনা কিন্তু ওদের সাথে হয় নাই। সো একটু এদিক ওদিক যাবে, এগুলো নিয়ে মন খারাপ করবা না আর কি। আজকে হয় নাই, কালকে কোনো একদিন বলে দিব। সো এখানে তোমাদের একটা কথা বলতে চাচ্ছিলাম, কি জানো ভুলে গেলাম। ও, এইটা নিয়ে অনেকে প্রশ্ন করে যে এই কম্পাউন্ডটার নাম আমরা অক্সিজেন ডাইফ্লুরাইড কেন বলি, ওয়াই ডোন্ট ইউ কল ইট জাস্ট সিম্পল অ্যান্ড প্লেন অক্সিজেন ফ্লুরাইড? বলো তো এটা এই নামটা বলার মধ্যে এখানে কি ডাই কথাটা বলাটা এসেনশিয়াল, নাকি এটা ইউ ক্যান স্কিপ ইট? বলেন কেন কেন? ওয়াই সো? কোনটা হয়ে যাবে? হোয়াট আর দ্য পসিবিলিটিস দ্যাট ইউ হ্যাভ আদার দ্যান দ্যাট? সো আচ্ছা তুমি কাছাকাছি যাচ্ছ বাট বলতে পারতেছো না, আমি একটু হেল্প করি তোমারে। একটা ব্যাপার বোঝো আর কি, জিনিসটা খুবই ইন্ট্রিগিং, মানে আইডিয়াটা খুবই সুন্দর। নাম বলো। নাম বলো। নাম বলো। সবাই রেডি তো এবার? আচ্ছা আমি যদি লিখতাম এমজিও, নাম কি হতো? এমজিও লিখলে নাম কি হতো? ওকে, যদি লিখতাম আমি Al2O3 তাহলে নাম কি হতো? হোয়াট ইফ আই রাইট SO2? হোয়াট? কেন ব্রো? Why you are not calling it as plain sulfur oxide? Because right there we have got another compound as SO3 which is very similar to that thing, and only difference is 2 and 3. You must mention that number, that is sulfur dioxide, and there you go sulfur trioxide. Those two things are different and a little bit of difference. So ব্যাপারটা হচ্ছে এটাই, when you have multiple possibilities in similar things you must mention the number, what is the ratio they are connected to. So ব্যাপারটা হচ্ছে এরকম, তোমাদের এইরকম একটা কম্পাউন্ড দেখছো এই যে OF2, তোমাদের কি মনে পড়ে সিমিলার একটা কম্পাউন্ড দেখাইছিলাম কি জানো? এই বেটা ভুলে গেলি কেমনে? O2. So if you call it oxygen fluoride, what do you use for that thing? তোমাকে অবশ্যই নাম্বার মেনশন করতে হবে। তাহলে মজার একটা জিনিস শিখলা কিন্তু, এটা ক্লাস 9-এ শিখাই নর্মালি আমি, যে when to use numbers while speaking up about any compound। যখন তোমার মাল্টিপল পসিবিলিটি আছে তখন নাম্বার বলা লাগে।
অ্যালুমিনিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অল অফ দেম আর কি ফিক্সড ভ্যালেন্সি এলিমেন্টস। সো যাদের ভ্যালেন্সি ফিক্স থাকে দে ডোন্ট হ্যাভ এনি টেন্ডেন্সি টু ফর্ম মাল্টিপল কম্পাউন্ডস সিমিলারলি। সো যার ফলে তুমি একটা নাম বললেই হয় যে অ্যালুমিনিয়াম ক্লোরাইড, উইড আন্ডারস্ট্যান্ড যে AlCl3 হবে, আর কোনো পসিবিলিটি নাই। কিন্তু যখন তোমার মাল্টিপল ভ্যালেন্সি থাকে তখন তাদের ক্ষেত্রে নাম্বার বলা লাগে ডাইট্রাই। তোমরা কি বুঝছো ব্যাপারটা? সো দ্যাটস ওয়াই আমাদের কি করা লাগবে, O2F2 এর নাম বলার সময় ডাই অবশ্যই বলা লাগবে, তাহলে আমরা বুঝবো না। আর OF2 বলতে গেলে অক্সিজেন ডাইফ্লুরাইড, এটা বললে ডাইঅক্সিজেন ডাইফ্লুরাইড। আশা করি বুঝছো। সো দ্যাট ওয়াজ দ্য কোয়েশ্চেন। আচ্ছা, এরপরে চলো। ভাইব না যে অ্যানায়নের নেমিং সব শেষ, এটা কেবল শুরু হয়েছে, আগামী ক্লাসে দেখবা। সো পিরিয়ডিক টেবল। সো টকিং অ্যাবাউট পিরিয়ডিক টেবল, আই এম জাস্ট আই ডোন্ট নিড টু ডিসকাস ইট অ্যাজ এ হোল। আমি জাস্ট সামান্য কিছু জিনিস একটু বলে দেই। বলো তো আমাকে একটু, এই যে উপর থেকে নিচের যেটা, এটাকে কি বলে? গ্রুপ নাকি পিরিয়ড, কোনটা? গ্রুপ, ওকে। সো এখন আমাকে একটু বলো তো যে তোমার এলিমেন্টগুলোর প্রপার্টি সিমিলার বা সেম থাকে কোথায়? একটা গ্রুপের এলিমেন্টদের মধ্যে সেম থাকে নাকি একটা পিরিয়ডে সেম থাকে বলেন তো? রাইট, এটা যদি কারো কনসেপ্ট না থাকে প্লিজ 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 এখনই শিখে নাও যে একই গ্রুপের ক্যারেক্টারিস্টিক্স সেম হবে। ইনফ্যাক্ট শুধু ক্যারেক্টারিস্টিক্স না, দে হ্যাভ গট সেম ভ্যালেন্সি, সেম কাইন্ড অফ ইলেকট্রনিক কনফিগারেশন। ইয়েস, দ্যার উইল হ্যাভ সাম এক্সেপশনস, ভেরি লো, ভেরি লিটল, বাট মোস্টলি সেমই থাকবে আর কি। এখন ব্যাপারটা হচ্ছে বন্ধু, আমাকে একটু বলো তো কি বলি তোমাদেরকে, এইটাকে কি বলে জানো নাকি? আচ্ছা, পরের ছবিতে দেখাই। এই যে প্রথম যে দুইটা গ্রুপ, এই দুইটা গ্রুপকে একসাথে কি বলে জানো নাকি? শিখছো? এটাকে বলা হচ্ছে এস ব্লক। ছিল না 19-এ এস ব্লক, পি ব্লক? হ্যাঁ হ্যাঁ, ওকে। তাহলে এইটুকুকে কি বলে বলেন তো? এইটুকু পি ব্লক, তাই না? কিন্তু আমি একটা ভুল করছি, সেই ভুলটা কি ধরাই দিতে হবে যে ভাই তুই যা ভুল করছ। বলো 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 বলো, ভুলটা কি? যেখানে ভুলটা করেছি সেই জায়গাটা হচ্ছে এই যে কে যে কোন ব্লকে পড়বে এটা কিসের উপর ডিপেন্ড করে? ওই এলিমেন্টের ইলেকট্রনিক কনফিগারেশন লেখার পরে দেখতে হয় লাস্ট ইলেকট্রন কই যায় ঢুকতেছে। সো হিলিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন যদি করো তাহলে কি পাবা? 1s2 পাবা না? তার মানে লাস্ট ইলেকট্রন তো এস সাবশেলে ঢুকতেছে, তাহলে হিলিয়াম ইজ নট ইনক্লুডেড ইন পি ব্লক, রাদার দ্যাটস অ্যান এলিমেন্ট অফ এস ব্লক। এই যে এইটার লোকেশনটা কিন্তু আসলে বস্তুটা এই জায়গায়, আমরা লিখি যদি ওই পাশে, বাট তোমরা বোঝো না আমার কথা। তুমি ইলেকট্রনিক কনফিগারেশন মিলাই দেখো, হিলিয়ামের পজিশন এইখানে আসবে। ওই যে লাস্টে কি এই গ্রুপের সবার দেখেন S2 থাকে, সো এই হিলিয়ামের লোকেশন কিন্তু এই জায়গায়। তোমরা কি বুঝছো আমার কথা? এটা কিন্তু ভালো একটা MCQ যে হিলিয়াম অ্যাকচুয়ালি কোন ব্লকের এলিমেন্ট। হিলিয়াম কিন্তু পি ব্লকের না, হিলিয়াম কিন্তু এস ব্লকের এলিমেন্ট, ঠিক আছে? আচ্ছা, তারপরে এবার বলো বন্ধু আমাকে, মাঝখানে যে চান্দুগুলারে দেখো, এই চান্দুরা কারা? এরা কারা বলো? কোন ব্লক এরা? এরা হচ্ছে ডি ব্লক। আর নিচে যে খালাম্মাগুলারে দেখতেছো, খালাম্মা মানে কি বলে এটারে, এই যে ফড়ি আছে, এগুলা কোন ব্লকের? এদেরকে আমরা বলবো হচ্ছে এফ ব্লক। আচ্ছা, সো ডি ব্লকের এলিমেন্টগুলোকে জানি আবার কি নামে ডাকে? ট্রানজিশন এলিমেন্টস। মনে আছে তোমাদের? ট্রানজিশন এলিমেন্টস। সো এখন ডি ব্লকের সবগুলো এলিমেন্ট কিন্তু ট্রানজিশন না। এটা তোমরা 9-10-এ থাকতে শিখছো কিনা জানি না, আমাদের বইতে ভুল লেখা আছে। এই যে স্ক্যান্ডিয়াম আর এই যে জিঙ্ক, এই দুইজন কিন্তু ট্রানজিশন না। এই দুইটার কথা বলে দিচ্ছি, নট ট্রানজিশন। ট্রানজিশন এলিমেন্ট এই দুজন না। টাইটেনিয়াম থেকে কপার পর্যন্ত এরা হচ্ছে ট্রানজিশন। বুঝতে পারছো? এটি একটু লিখে নাও, এখন ডিটেলে যাবো না, জাস্ট শুনে রাখো আর কি, কলেজ ভর্তি পরীক্ষা দিলে তখনও কাজে লাগবে। আচ্ছা, আর এফ ব্লকের যে এলিমেন্টগুলো, এগুলোকে কি বলে জানো? এগুলোকে বলা হচ্ছে ইনার ট্রানজিশন, INNER, ইনার ট্রানজিশন এলিমেন্টস। ওকে, সো এই এফ ব্লক এলিমেন্টের আরও একটা নাম আছে, জানা আছে কি? এইটাকে বলে হচ্ছে রেয়ার আর্থ এলিমেন্টস। কেন বলে? বিকজ উই ফাইন্ড দেম ইন দ্য আর্দান সারফেস, কিন্তু খুবই রেয়ার, এবং এই জিনিসগুলো দিয়ে হাইটেক ইলেকট্রনিক্সের অনেক কাজে লাগে, ওয়ারফেয়ারে অনেক কাজে লাগে, অ্যান্ড দ্যাটস দ্য রিজন ওয়াই আমেরিকার ট্রিটি
সাইন করছে শুনছো মনে হয় ইউক্রেনের সাথে, কারণ ওদের দেশে প্রচুর রেয়ার আর্থ এলিমেন্টস পাওয়া গেছে। আবার মায়ানমার ভাঙাচোরার জন্য চায়না আমেরিকা ব্যস্ত হয়ে গেছে, বিকজ ওইখানেও প্রচুর রেয়ার আর্থ এলিমেন্ট পাওয়া গেছে। সো জিওপলিটিক্স পুরো চলতেছে হচ্ছে এই রেয়ার আর্থ এলিমেন্টসের উপরে আর কি। সেগুলো একটু যাই না। সো এই তো মোটামুটি হচ্ছে পিরিয়ডিক টেবল সম্পর্কে এটা বলা। তারপর একটা জিনিস বলি, তোমাদের কিছু এলিমেন্ট মুখস্থ করতে হবে। অ্যান্ড আই নো ভেরি ওয়েল তোমরা ইংলিশ ভার্সনের পোলাপেন একটু বেশি আদুরে, কষ্ট করতে চাও কম। হ্যাঁ মুখস্থ করবো না ভাই, করা লাগবে বাবা। তুমি যদি ইংলিশ মিডিয়ামের হইতে আমি তোমাকে কিচ্ছু বলতাম না, বিকজ ইংলিশ মিডিয়ামের পরীক্ষার সময় তোমার হাতে কিন্তু এই যে জানো কি না জানি না একটা বুকলেট ধরায় দেয়। ওই বুকলেটের মধ্যে পিরিয়ডিক টেবল থেকে শুরু করে কার অ্যাটমিক ম্যাস কত, কার মলিকুলার ম্যাস কত, কার 14 গোষ্ঠী কী, ভ্যালেন্সি কত, সব লেখা থাকে। বাট ওয়েলকাম টু বাংলাদেশ, বাংলাদেশে এসব কিছু হয় না, কোনো নাটক করে লাভ নেই, মুখস্থ করো বুঝা। হ্যাঁ যেমন ধরো তোমাদের এই যে 18 গ্রুপ, এইগুলো তো জানা আছে নাকি? হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। 17 গ্রুপ, এটাও জানা থাকার কথা। ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টেডিন, টেনেসাইন। যাদের এগুলো মুখস্থ নাই, যেটা করবা সিম্পলি মুখে বলবা আর হাতে বারবার লিখবা, কিচ্ছু করার নাই শোনায়। এখন ভাব ধরবা তো মহাবিপদ আছে সামনে। গ্রুপ ওয়াইজ এলিমেন্ট মুখস্থ করে ফেলো, তা নাহলে মহাবিপদ সামনে। 1 নম্বর গ্রুপও মনে আছে, হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। অ্যান্ড এগুলোর জন্য অনেকে কবিতা ইউজ করে। এই কবিতাগুলো আমার কাছে খুব সিলি লাগে, চাইলে শিখতে পারো, কোনো সমস্যা নেই। বাট লং টেস্টেড থিং ইজ, মানে আমার লং এক্সপিরিয়েন্স যেটা বলে, এইগুলা কবিতা টবিতা দিয়ে শিখলে আরও মনে করতে সময় লাগে, এমসিকিউতে টাইম লেগে যায় বেশি। একটু মুখে কয়েকবার বললে, হাতে কয়েকবার লিখলে কিন্তু হয়ে যায়। আচ্ছা সো এইগুলো তো শিখবা। এই যে এই গ্রুপটার নাম যেন কি তোমাদের মনে আছে? এই যে এই গ্রুপটা কপার, সিলভার, গোল্ড, কি গ্রুপ যেন বলে এটাকে? তোমাদের বইতে কি লেখা থাকে এটাকে? এটা একটা ভুল শব্দ কিন্তু, এটা জানো? তোমাদের ইংলিশ বইতে যে লেখা থাকে কয়েনেজ মেটালস, একটু ইংরেজি বিবেচনা করে দেখো, এটার ইংরেজি কি হওয়ার কথা বলেন তো? এই বেটা ইংলিশ ভার্সন কইতে পারে না, এটার ইংরেজি হওয়ার কথা কয়েন মেটালস। এটা নিয়ে দেখবা যে উইকিপিডিয়া অনেক কিছু লেখা আছে, যে টেক্সট বুকগুলোতে যদিও কয়েনেজ মেটাল বলে, বাট এটা কয়েনেজ হবে না, মানে গ্রামেটিক্যালি চিন্তা করলে এই জিনিসটা হবে হচ্ছে কয়েন মেটালস আর কি। ওই যে তোমরা রাস্তায় দেখো না লেখা থাকে যে ড্রাইভ স্লো, ইউএসএ ইউকেতেও লেখা থাকে ড্রাইভ স্লো, ওটা তো ভুল। কি হবে? ড্রাইভ এইটু, হ্যাঁ স্লোলি, অ্যাডভার্ব হবে তো। সো ব্যাপারটা এরকম, এটা কয়েনেজ হবে না, এটা অ্যাকচুয়ালি হচ্ছে কয়েন মেটালস আর কি। যাই হোক, পিরিয়ডিক টেবল শিখবে। এবং আবারও মনে করে দিচ্ছি, যেহেতু একই গ্রুপে elements have same properties, same valency, you must need to remember group wise, not periodically, ঠিক আছে? লেফট টু রাইট যাবা, মরবা, লেফট টু রাইট যাবা 30 এলিমেন্টস জিঙ্ক পর্যন্ত, আর কিছু না। কিন্তু এর ওপাশে আর এইগুলো মুখস্থ করার দরকার নেই পাগলের মতো, এগুলো জানবা গ্রুপ ওয়াইজ। যেমন গ্রুপ ওয়াইজ কীভাবে পড়তে হবে আমি একটু দেখাই দিই তোমাদেরকে, এবং কাজে লাগবে কেমন। এই যে দেখো, এলিমেন্টস অফ 4A অর 14 নাম্বার গ্রুপ যেটাকে তোমরা বলো আর কি। 4A কি জিনিস পরে শিখাবো না, 4A মানেই 14 গ্রুপ। বলো তো 14 গ্রুপের এলিমেন্ট কে কে জানো? যে কোনো একটাকে ধরতে পারলেই পারবা। বলো 14 গ্রুপে কে কে আছে? কার্বন আছে না? কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, টিন অ্যান্ড দেন লেড। চলো মিলে আসি। এই যে 14 গ্রুপ, এটা এইটা এই যে কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, টিন, লেড, ওই নিচেটা লাগবে না আর কি। আচ্ছা তাহলে এবার এই সবগুলা এলিমেন্টের আমরা কি করব জানো? এখন হাইড্রাইড লিখব, এবং এদের হাইড্রাইডগুলোর নাম প্রচুর আসে পরীক্ষায়। প্রচুর আসে। ওকে, তাহলে এদের হাইড্রাইডের ফর্মুলা কেমনে লিখবো দেখো তো। এদের সবার ভ্যালেন্সি কত একটু ভাবো তো। তুমি শুধু কার্বনকে দিয়েই ভাবো যে কার্বনের ভ্যালেন্সি কত, 4 উই নো। সো তাহলে এইটার হাইড্রাইড কি হওয়ার কথা? CH4। তাহলে বলো তো নিচেরটার ফর্মুলা কি হওয়ার কথা? সিলিকনের যে হাইড্রাইড ওটার ফর্মুলা কি হওয়ার কথা? 100% সিমিলার, GeH4, দ্যাট শুড বি SnH4, দ্যাট শুড বি PbH4। তুমি গ্রুপ ওয়াইজ এলিমেন্ট শিখলে তুমি বুঝতে পারতেছো না কি মজা। তুমি একটার কোনো একটা কম্পাউন্ড জানো, তুমি ওই গ্রুপের সবগুলোর ওই সিমিলার কম্পাউন্ড জানো। যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা প্রশ্ন আমার খুবই ভালো লাগে, কোন একটা বছর জানি আসছিল। প্রশ্নটা হচ্ছে এরকম যে হোয়াট ইজ দ্য ফর্মুলা অফ গ্যালিয়াম অক্সাইড? আমাকে একটু বলো তো গ্যালিয়াম অক্সাইডের ফর্মুলা কি হবে? বলেন গ্যালিয়াম অক্সাইড। তুমি কেমনে পারছো একটু অনেস্টলি সত্যি কথা বলো তো, যে ভাই আমি এই ছুটিটা করছি, বলো। হ্যাঁ, দ্যাট ইজ দ্য টেকনিক ইউ শুড হ্যাভ, মানে ইউ হ্যাভ টু অ্যাপ্লাই।
তুই এই গ্রুপের কারে চিনস, তুই অ্যালুমিনিয়ামটা চিনস, তুই অ্যালুমিনিয়ামের অক্সাইডটা লেখ খালি একবার Al2O3, এবার অ্যালুমিনিয়ামটা টোকা মাইরে ফালাই দিয়ে ওখানে তুমি গ্যালিয়ামটা বসো, ডান, ইউর ডান অ্যান্ড ডাস্টেড। এটাই করার সিস্টেম। এখন তুমি যদি গ্রুপ ওয়াইজ মৌল মুখস্থ করতে এতই কষ্ট হয়, মরবা। ও এই যে বুয়েটে আসা প্রশ্ন, ইন্ডিয়াম অক্সাইডের ফর্মুলা কি? In2O3, বিকজ ইট লাইজ ইন দ্য গ্রুপ অফ অ্যালুমিনিয়াম। দ্যাট ইজ দ্য সিস্টেম ব্রো, জানা লাগবে। গ্রুপ ওয়াইজ মৌল মুখস্থ করলে বিদিক মজা, মানে অস্থির মজা। তুমি অক্সাইড পারবা, হাইড্রাইড পারবা, সিমিলার কম্পাউন্ড যে কোনোটা পারবা, তাদের রিয়াকশন পারবা, প্রপার্টিস পারবা, ভ্যালেন্সি পারবা, হোয়াট নট, মানে ইউ জাস্ট গিভ মি আ নেম। ওকে, যাই হোক, তাহলে এদের সবার হাইড্রাইড তো এরকম। এখন আসো এগুলোর নাম নিয়ে একটু কথাবার্তা বলি, যেটা পরীক্ষা আসে। নাম, হোয়াট আর দে কল উইথ, বলেন। CH4 তো সবাই জানো, কি নাম বাবা এটার? মিথেইন, রাইট? হ্যাঁ, এটাকে দেখো, এই যে আমরা বাঙালি লোকজন তো ওই বাংলা ভাষণে বলাবানের মতো করে মিথেন, মিথেন না, উচ্চারণটা কিন্তু এইন, মিথেইন। ওই যে তোমরা এটাকে কি বলো বলো তো, এটার উচ্চারণ কি? আমরা বাঙালিরা কি বলি জানো? লেট হয়ে যাবে না, তাড়াতাড়ি চল, লেট লেট, লেটটা তো দ্যাটস লেট, ওপেন দ্য গেট। সো এই যে এর উচ্চারণটা আমরা করি না, কারণ কি করলে আশেপাশে মানুষজন হাসে, কিচ্ছু করার নাই, যে ভাষা যেরকম তাকে তো সেভাবে বলা লাগবে রে ভাই। সো ঘটনা হচ্ছে এটার উচ্চারণটা কিন্তু মিথেন না, মিথেইন। তোমাদের ভালো করে জানার কথা। তাহলে এবার বলেন এই কম্পাউন্ডটার নাম কি হবে? সিথেন। কি হবে বলো? জাস্ট গিভ ইট এ গেস, ওয়াইল্ড গেস, নো প্রবলেম, আই এম হিয়ার টু হেল্প ইউ। বলো। বলো 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 বলো। মানে আচ্ছা, আমি তোমাদেরকে একটু হেল্প করি, কয়েকটা ট্রাই তো দিতে হয়। নো ব্রো, দ্যাট উইল হ্যাভ ভেরি সিমিলার নেম অ্যাজ মিথেন, বিকজ দ্য কম্পাউন্ড ইজ অলসো সিমিলার। আমি তোমাকে একটু হেল্প করি, তোমাদেরকে একটু হেল্প করি। প্রথমে এই জিনিসটা একটু মুখে বলো, এটার নাম কি? ওকে, ট্রাই নাও, থ্রো এনি নেম দ্যাট কামস ইন ইউর মাউথ সিমিলার টু দ্যাট, গিভ ইট এ ট্রাই। গুড, গুড ট্রাই, বাট ডিডন্ট হ্যাপেন। আর অন্য কেউ? কোনো নাম আসে না, কি বলো মিয়া? আচ্ছা, এটার অ্যাকচুয়ালি নামটা হচ্ছে সিলেইন, অ্যান্ড দ্য নেম হ্যাজ কেম ফ্রম সিলিকন। সো মিথেইন, সিলেইন। এইবার গেস করেন GH4 এর নাম তাহলে কি হবে? আচ্ছা, লেট মি শো ইউ দ্য প্রসেস অ্যাগেইন। এটার নাম মুখে বলো। ওরে গরু, এটার নামটা মুখে বল, এটার নাম কি? নাও ট্রাই। দেয়ার ইউ গো, আমি তো বললাম না টেকনিকই এইটা। তুই খালি মুখে ওই মৌলটার নাম বলবি, মৌলটা মানে এলিমেন্টটার নাম বলবা, তোমার মুখটা না ওইরকম হয়ে যাবে। তুমি যা বলবা দেখবা যে সিমিলার জিনিসপত্র বেরোচ্ছে। সো দ্যাট ওয়াজ মিথেইন, দ্যাট ওয়াজ সিলেইন, নাও দ্যাট ইজ জার্মেন, GERMANE। তোরা বুঝোস না এখনো আমার কথা বাবা, বুঝছিস কি? গরুগুলা টাসকি খেয়ে পড়ে আছে রে। আচ্ছা বল, এটার নাম কি হবে? SNH4। আমরা এটাকে বলি কি? টিন। এটাকে বলি তো টিন নাকি? এখন টিন থেকে নামটা আসলে আসে নাই, এটা ল্যাটিন নাম কি বলেন তো? স্ট্যানাম না? হ্যাঁ, ওই স্ট্যানাম থেকে একটু ট্রাই করে দেখো। আবারও বলো, বুঝি নাই কি? প্রথমটা কয়জন পারছিলা? একজনও পারো নাই। এখন দেখো আস্তে আস্তে একজন পারতেছো। টেকনিকটা ওইটাই, তুমি এলিমেন্টটার নাম বলবা, মুখটা ওইরকম হয়ে যাবে, যা বলবা দেখবা আল্লাহর নাম বিসমিল্লাহ করে মিলে গেছে আর কি। তাহলে এটার নাম হবে হচ্ছে তোমার স্ট্যানেন, STANNANE, অ্যান্ড দ্যাট ইজ লেড, সো উই শুড কল ইট অ্যাজ লাদেন নাকি? লেড থেকে লাদেন, কি বলবো বলো? তোমরাই তো সব কইতেছো, আমি কিন্তু কিচ্ছু বলি নাই। আমার কাজ ছিল তোমাকে জাস্ট রাস্তা ধরায় দেওয়া, তুমি রাস্তা দিয়ে কিউট বাচ্চার মতো হেঁটে চলে যাবা। তুমি বসে থাকলে তো হবে না, এবং ইউ হ্যাভ গট সাকসেসফুলি ডান এভরিথিং ওয়েল, অ্যান্ড অল অফ দেম এন্ডেড আপ উইথ এইন, 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 বিকজ দে বিলং টু এ সেম ফ্যামিলি। বোঝাছো বন্ধুরা? কেউ বোঝে না, মজার।
তুমি যদি গ্রুপ ওয়াইজ এলিমেন্টের নাম মুখস্থ না করো মহা 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 বড় বিপদে পড়বা। এই যে SiH4, PbH4 এগুলো যে পরীক্ষায় কত শতবার আসছে, হোয়াট ইজ দ্য নেম অফ PbH4, হোয়াট ইজ দ্য নেম অফ SiH4। SiH4 যখনই আসছে প্রত্যেকবার এ নাম্বারের অপশনে কি ছিল জানো? সিলিকন টেট্রাহাইড্রেট। ফোলাফাইন তো ওটা দাগায় গোল্লা পূরণ করিস, খাতা ফুটাই করি ফেলছে যে এইটা ছাড়া আর কিছু হবেই না, অন্য কোনো অপশন আর দেখে না। বাড়ি এসে দেখে বই খুলে, এটার নাম তো সিলেন, কেন ছিলেন? আরে পিরিয়ডিক টেবল তো শিখি নাই। পিটি শেখা লাগবে, পিটি না শিখলে বিপদ আছে। মজা বন্ধু, শিখো, মাস্ট শিখো। ওকে চলেন, দেয়ার ইউ গো। আমার হাতের লেখা বুঝো না তোমরা, অনেকে ইনবক্সে বলো তুই যে কি লেখোস, তুই জানো আর আল্লাহ জানে, সেই জন্য সুন্দর লেখা আছে। ওকে, এইবার চলেন আজকের পড়ালেখার মধ্যে আমরা ঢুকি। সো আজকে আমাদের, আমি জাস্ট এই একটা পেজ হয়তো বা করবো, আগামী দিন বাকিটা করব। আমি বাংলা ভার্সনের সাথে এইটুকুও পর্যন্ত আসতে পারিনি, এইটুকু আসতে যায় আমার দম ফুরে গেছে আর কি, মানে হাতের ব্যথা হঠাৎ এত বেড়ে গেছিলো, কথা বলতে পারছিলাম, অনেক স্লো কথা বলতেছিলাম। ওকে, সো আমরা ফার্স্ট 30 এলিমেন্টস হোপফুলি তোমাদের মুখস্থ আছে। কারোর কি আছে তো নাকি? কারণ নাই? কেউ কি আছো যে যাদের ফার্স্ট 30 মুখস্থ নেই? হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন এরকম করে যাইতে হবে কিন্তু। যদি মুখস্থ না থেকে থাকে করে ফেলো, যদি না করো তাহলে মহা বিপদে পড়বা। যত সামনে আগাবা তত বড় বিপদ থাকবে আর কি, ঠিক আছে? সো হোপফুলি তোমরা জানো। আর বাংলা ভার্সনের পোলাপাইনদের আমার বলে দিতে হয় যে মানে প্রত্যেকটা এলিমেন্টের নামের স্পেলিং শিখে জানো। তোমাদের তো লাগবে না, তোমাদের এইগুলো জানা আছে। ওকে, সো এবার বলেন, লেটস স্টার্ট উইথ হাইড্রোজেন। সবার আগে আমরা অ্যাটমিক ম্যাস দেখব, তারপরে মলিকুলার ম্যাসে যাব, তারপরে ভ্যালেন্সিতে যাব। তবে একটা জিনিস খেয়াল রাখবা, বলো তো যতটুকু তুমি কেমিস্ট্রি পড়ছো সেই সেন্সেই বলো, বেশি লাগে কোনটা? কোনো একটা এলিমেন্টের অ্যাটমিক ম্যাস নাকি মলিকুলার ম্যাস, কোনটা লাগে? ইয়েস বস, অ্যাটমিক ম্যাস সবসময় কাজে লাগবে। এবার আর একটা কথা হচ্ছে, দুনিয়ার যত এলিমেন্ট আছে তারা সবাই মেইনলি মনো অ্যাটমিক মলিকিউল নাকি বাই অ্যাটমিক মলিকিউল নাকি মাল্টি অ্যাটমিক মলিকিউল বা পলি অ্যাটমিক, কোনটা? হোয়াট ডু থিঙ্ক? মানে যত এলিমেন্ট আছে আমি তাদের কথা বলছি, মনো, বাই অর পলি অ্যাটমিক? Monoatomic. Most of them are monoatomic. A few ones you'll get, handful one, those are biatomic, and even fewer than those are polyatomic, like কোনটা S8 P4 এগুলো ছিল polyatomic। হ্যাঁ, তারপরে তোমার হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন এরা কি বাইঅ্যাটমিক, বুঝছো তো? ডাইঅ্যাটমিক বা বাইঅ্যাটমিক যাই বলো। ওকে, সো এবার বলো আমাকে হাইড্রোজেনের অ্যাটমিক ম্যাস কত? 1. এখন দেখো, what I've put here, that's what you call data, information. It's not my job. You have got information, all that you need right inside your book, or even go to Google, you'll get everything there. What is my job is to explain some logic to you, to help you memorize and understand. So if I ask you why is the atomic mass of that hydrogen is 1, can anybody explain why 1? Then Jos, go on, carry on. তারপরে consider me as a very stupid student. Now make me understand clearly, truly. তার মানে তুমি যেটা বলতে চাচ্ছ, আমি যেটা বুঝলাম, all the masses of an atom is accumulated right inside the nucleus, and nucleus has what? Proton and neutron. And তোমাদের এটা জানার কথা মনে হয়, আমাকে একটু বলো তো, প্রোটনের ম্যাস আর নিউট্রনের ম্যাস ডিফারেন্স কত, বা ডু দে হ্যাভ এনি ডিফারেন্স এট অল? আমরা কিছু মৌলিক জিনিস শিখে নেই। ম্যাস অফ প্রোটন ইজ ইকুয়ালস, আই শুড বেটার রাইট এই যে এই সাইনটা, ম্যাস অফ নিউট্রন। এটা হয়তো বা জানতে না, এখন একটু শিখে নাও। ম্যাস অফ প্রোটন কত বলো তো? কয়েকদিন আগে 9, 10-এ শিখছিলা, আমি একটু মনে করে দেই। এটা শিখছিলা 1.673, 10 টু দি পাওয়ার কত? -27 কেজি। ওকে বস, তাহলে এবার এইটা কি কত শিখছিলেন? 1.675 ইন্টু 10 টু দি পাওয়ার -27 কেজি। অল দ্য ডেটা ওয়ার সেম। দশমিকের পরে মানে ডেসিমেলের পরে 3 ডিজিট, থার্ড ডিজিটে যে মাত্র 2 ঘর ডিফারেন্স। ইট ইজ নট এনি ডিফারেন্স এট অল। সো দ্যাটস ওয়াই আমরা লিখি MP ইজ ইকুয়াল টু MN, বাট তারপরেও MNটা একটু বড়, মানে MN ইজ এ লিটল বিট গ্রেটার দ্যান MP। বুঝতে পারছো তো?
এবার আসো যদি তোমাদের বলি যে ইলেকট্রনের ম্যাসের সাথে রিলেশন কি, সেটা হচ্ছে ইলেকট্রনের ম্যাস ইজ মাচ মাচ লেস দ্যান এনি অফ দিস। সো আমরা কিভাবে লিখতে পারি, এমপি অর এমএন, এমএন ধরো কি লিখতেছি এগুলো, এমএন মাচ 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 গ্রেটার দ্যান এমই। তোমরা মনে হয় এই সিম্বলটা আগে দেখো নাই, দেখছো কি কয়েকটা গ্রেটার দ্যান বা লেস দ্যান চিহ্ন দেওয়া। ওকে, ব্যাপার না, এগুলো আমরা এরকম উইয়ার্ড জিনিসপত্র অনেক কিছু দেখবো ইন্টারমিডিয়েটে আর কি। এটার মানে বোঝায় যে দিজ আর মাচ গ্রেটার দ্যান দ্যাট থিং, ঠিক আছে। আমি কিন্তু কম্বাইনলি বলতেছি না, এমপি নাও আর এমএন নাও, যেটাই নাও ওটা হচ্ছে মাচ গ্রেটার। ওকে, সো তাহলে যেহেতু হাইড্রোজেন একমাত্র অ্যাটম দুনিয়ার যার নিউক্লিয়াসে কোনো নিউট্রন থাকে না, ইট অনলি হ্যাজ গট ওয়ান প্রোটন, অ্যান্ড ইউ শুড নো অলসো, এটা হয়তো আমার নতুন ডেটা, যে কোনো অ্যাটম বা মলিকুলার ম্যাস কিন্তু আমরা মাপি কোনো একটা মানে একটা কিছু সাপেক্ষে মাপে না, কোনো একটা কিছু স্ট্যান্ডার্ড ধরে নিয়ে মাপে, সেই স্ট্যান্ডার্ডটা হচ্ছে ইচ প্রোটন। সো যতগুলো প্রোটন কারো ভিতরে থাকবে আলটিমেটলি ও হচ্ছে তত টাইমস হেভিয়ার। সো তাহলে হাইড্রোজেনের ভিতরে প্রোটন ছিল কয়টা, একটাই। সো দ্যাট ইজ 1 ইউনিট হেভি, দ্যাটস ওয়াই এটার অ্যাটমিক ম্যাস হচ্ছে 1। আশা করি তোমরা বোঝো নাই, একটু পরে আরও বুঝবা, আস্তে আস্তে যাচ্ছি। ওকে, এবার মলিকুলার ম্যাসে পড়ে যাই। বলো হিলিয়ামের অ্যাটমিক ম্যাস কত হবে? গুড, 4। বাট তুমি যদি এটা না পারতা, বা তোমরা কেউ যদি এটা না পারতা, আমি আফসোস করতাম না। বিকজ অফ ওয়াই ইউ নো, ইন্টারমিডিয়েটে ভালো করে তারাই যারা অনেক কিছু জানে, তারা না, যারা স্কিপ করতেও জানে। ভালো ব্যাটসম্যান যদি হয়, ভালো ব্যাটসম্যান কি বল একটা পাইলেই খেলে? বলো তো, সে স্কিপ করে না অনেকগুলো বল, টাচই করা যাবে না এটারে, টাচ করলেই বিপদ। একইভাবে ইউ শুড অলসো হ্যাভ টু নো হুইচ ওয়ান টু স্টাডি, হুইচ ওয়ান টু লিভ। দরকার নেই। হিলিয়ামের অ্যাটমিক ম্যাস কি মনে হয় কোনো কাজে লাগবে তোমার আদৌ, বা এতদিন কি কোনো কাজে লাগছে? একটু ভাবো তো, 9, 10 বই মনে মনে উল্টাও তো, কোথায় দেখছিলাম? কোথাও দেখি নাই। কেন কাজে লাগে না? এবার তার লজিক বলো, কেন কাজে লাগে নাই? কারোর সাথে রিয়্যাক্ট করবে না, বন্ড করবে না, কারোর লগে দেখা হইলেও কথা বলবে না, আর একদিকে সাই থাকবে অশিক্ষিতর মতো। ইতারের দিয়ে তো কোনো কাম নাই, তাহলে ইতার আমার দরকারটা কেন? ঠিক আছে, সো দ্যাটস হাউ ইউ বিকাম স্মার্টার। মানে হার্ডওয়ার্কিং করলেই কিন্তু তুমি ভালো রেজাল্ট পাবা তা না, ইউ মাস্ট নিড টু বি স্মার্টার। তোমাকে ধরো আব্বু আজকে ক্রেডিট কার্ড দিয়ে দিল, যা তো যা মন চাই কেন, তুমি বাসা থেকে নেমে পেয়েছো মুদির দোকান, কিনলা 2 বস্তা সাইল, ডাইল আছে কতগুলা, 4 বস্তা দিয়ে দাও আমার ব্যাগে রিক্সায়। পরে পাইলা তুমি একটা কনফেকশনারির দোকান, তুমি যত কেক, চা, পাউরুটি পাইলা সব কিনে নিলা। পরে তুমি এই করে বসুন্ধরা সিটি যাইতে যেতে, যেখানে তোমার আসল দরকার ভালো জামা কাপড় জুতার দরকার, এই বয়সের বাচ্চা কাচ্চার তো এইটাই লাগে, তুমি ওখানে যাই দেখবা কার্ডে আর টাকা নাই। তাহলে দ্যাট কাইন্ড অফ স্টুপিডিটি মাস্ট বি অ্যাভয়েডেড। মানে তোমার যতক্ষণ ব্রেনে পাওয়ার আছে ততক্ষণ তুমি কাজের জিনিস আগে শেখো, অকাজের জিনিস পরে শেখো। সেই নলেজটা যেন মনে থাকে। মানে শুধু এইটার কথা, এই যে স্টার মারার মানে হচ্ছে এটা তোমার না শিখলেও কোনো সমস্যা নেই। মানুষ স্টার মারে কোনটা ইম্পর্টেন্ট, আমি আনইম্পর্টেন্টটা স্টার মারি, যেটা না শিখলেও কোনো সমস্যা নেই। ঠিক আছে, সো আমি তোমার মেমোরি ফাঁকা করতেছি। বলো তো লিথিয়ামের অ্যাটমিক ম্যাস কত হবে? হ্যাঁ, বুঝি নাই, কি বললা? 7, রাইট। এইটা আসলেই 7 হবে। এখন মজার কথা কি জানো, এটা তুমি না পারলেও আমার কিছু আসা যায় না। এটা তুমি বলছো, এটা তোমার এক্সট্রা ক্রেডিট, আমার কোনো ভালো লাগে না এতে, যে আমার বাচ্চাটা এটা পারে, তাতে কি হয়েছে, এর কোনো কাজেই লাগবে না। ভেবে দেখো, লিথিয়ামের কোনো কম্পাউন্ড তেমন দেখো নাই, শোনো নাই, লিথিয়াম ক্লোরাইড নিয়ে একটু কথা হবে, তাও কোনো রকমে, মানে এর আসলে তেমন কোনো কাজ নাই। আচ্ছা, বেরিলিয়ামের অ্যাটমিক ম্যাস কত হবে তাহলে? জানি না আমি, ওটা আসলে আমি জানি না। মানে আই এম নট সেইং ইট ডাজন্ট হ্যাভ, আছে, বাট আমার জানা নাই, কারণ আমার জীবনে কোনোদিন, আমি 18 বছর ধরে শুধু কেমিস্ট্রি পড়াই, আমি নিজে আরও 2 বছর পড়ছি ইন্টারমিডিয়েট কেমিস্ট্রি, 20 বছর কেমিস্ট্রির সাথে ঘর সংসার করতেছি। বেরিলিয়ামের ম্যাথ আমার আজও অবধি কোনোদিন কাজে লাগে নাই। তোমার কাজে লাগলে তুমি শিখে নিও, ঠিক আছে? আমি যে স্টার মেরে রেখে দিলাম, মানে এটা আমার লাগবে না আর কি। ওকে, তো বাই দিস টাইম ইউ হ্যাভ অলরেডি নোটিসড ওয়ান স্পেশাল ফ্যাক্টর, সেটা হচ্ছে যে অ্যাটমের নিউক্লিয়াসে যতগুলা প্রোটন থাকে, নিউট্রন নাম্বার কি সবসময় তার চেয়ে বেশি থাকে, কম থাকে, নাকি ইকুয়াল থাকে? একটু বলেন তো, হোয়াট ইজ দ্য টেন্ডেন্সি? বুঝি না, আবার বলো। এইটা ভালো করে মাথার মধ্যে গেঁথে নাও, নাম্বার অফ নিউট্রনস উইল অলওয়েজ বি আইদার গ্রেটার দ্যান প্রোটন অর ইকুয়াল। যেমন ধরো এই যে তোমার কি বলে কার্বনের ক্ষেত্রে,
6টা প্রোটন থাকবে 6টা নিউট্রন থাকবে। কিছু কিছু কার্বনের আইসোটোপ পাওয়া যাবে যেখানে প্রোটন তো 6টা হয় লাগবে, তাহলে তো কার্বন হবে না, কিন্তু নিউট্রন নাম্বার 7টাও হইতে পারে 8টাও হইতে পারে। আমার কথা কি বুঝছো? আর একমাত্র এক্সেপশনাল এলিমেন্টকে হাইড্রোজেন, হুইচ ডাজেন্ট হ্যাভ এনি নিউট্রন অ্যাট অল। সো মাথায় রেখো আর কি, বোরনের ইয়া লাগবে না, অ্যাটমিক ম্যাস লাগবে না, কার্বনেরটাও মনে হয় লাগবে না, তাই না? বলো লাগবে। তাহলে কোনটা কোনটা লাগবে তোমার নিজের মন যেন ইনস্ট্যান্ট ফায়ার করে ফেলে, যেটা আমার লাগবে এটা আমার লাগবে না। এবং মজার ব্যাপার শুনে রাখো, নিজেকে এখন যাচাই করার একটা উপায় দিচ্ছি তোমাকে। যারা বুঝতেই পারতেছো না যে কেন আরিফ ভাই বলতেছে যে এটা লাগবে না, কিভাবে সে বলতেছে এটা লাগবে, তুমি বুঝে রাখো তোমার 9-10-এর পড়াশোনার অবস্থা খুবই বাজে ছিল এবং এইটুকু ভয় অন্তত পাও। এখন তুমি ভয় পেলে তো আমার কিছু আসা যায় না, পরীক্ষা তো শেষ, বাট এইটুকু ভয় পাও, নিজেকে বুঝাও যে আমার আসলে পড়ালেখার অবস্থা খুব খারাপ। কোনটা যে লাগবে আর কোনটা যে লাগবে না যে বুঝতে পারতেছে না, তার মানে ওর আসলে না বই খাতা সম্পর্কে কোনো ধারণাই নাই, যে কি ছিল বইতে কি ছিল না আল্লাহ মাবুদ জানে। এই কাজ হইলে বিপদ আছে বাবা। আচ্ছা বলো, কার্বনের অ্যাটমিক নাম্বার কত? তাহলে অ্যাটমিক ম্যাস তাহলে 12, ঠিক আছে। আচ্ছা তাহলে মলিকুলার ম্যাসে পরে যাচ্ছি, বলেন নাইট্রোজেনের কত হবে? 14, 7 দুগুণে 14। অক্সিজেনের কত হবে? 16। ফ্লুরিনের কত হবে? 19। নিয়নের কত হবে বলো 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 বলো। এ কি? নিয়নের হবে হচ্ছে 20, তাই না? আমি দিব তোমারে, এই যে দেখো নিয়নের, এই যে আমি জানি না কত, দরকার নাই তো, বুঝতে পারতেছো আমার কথা? নিয়নের কোনো কাজ নাই আমার, ইনার্ট গ্যাস। সোডিয়ামের কত হবে বলেন, দরকার আছে না দরকার নাই? কত? ইয়েস বস, এটা তো লাগবেই, মাস সোডিয়াম ছাড়া চলেই না। ম্যাগনেসিয়ামের হবে কত? 24। তারপরে বলেন অ্যালুমিনিয়ামের কত হবে? 27। সিলিকনের কত হবে? কে জানে বাবা, সিলিকন তোমার কি কাজে লাগছে না ইন্টারনেটে ভাবো না, কোনো কাজেই লাগে না। একটা কম্পাউন্ড শিখছে SiO2, দ্যাটস ইট, ডান, খেলা শেষ, ওর পরের কোনো কথা নাই ওরা নিয়ে। ফসফরাস বলেন, এটা তো কাজে লাগবে, 31, রাইট। আচ্ছা সালফার কত হবে? 32। ক্লোরিন কত হবে জানার কথা সবার। আচ্ছা এই যে দেখো তো, এটা একটা আজাইরা ডেটা না? আজাইরা বুঝো? এটার ইংরেজি করতে পারবো না আমি জানি না এটার ইংরেজি কি, তোমরা ইংলিশ ভার্সন তোমরা জানো। এই যে একটা, ওকে উইয়ার্ড, এটাও ভদ্র ভাষা হয়ে গেছে আর কি, মানে একটা গালি দেওয়া দরকার এটার নামে। এটা আজাইরা নাম্বার, এটাও সবার কেমন তোতা পাখির মতো টপ টপ করে মুখ দিয়ে বাইরেছে, দেখছো কেন বাইরেছে কত? সবাই পারলা কেন? এটা লাগে তাই কাজে লাগে। সো তুই যেটা ভুলে যাবি সেটা তুই বোঝ, এটা এই ছাতাটা জীবনে কাজে লাগে নাই। লাস্টের দিকে যায় কয়েকটা মনে, আমার নিজেরই মনে নাই কত। আমার মতো একটা বুড়ো মানুষ যে সারাদিন পড়ায়, মাস্টারি করে, মাস্টারি করতে করতে হাত ঠ্যাং প্যারালাইজড হয়ে যেতেছে, ইতা পর্যন্ত ভুলে যেতেছে, মানে বোঝ ওর কাজে লাগার লেভেলটা কি। সো এগুলো একটু বুঝতে হয় আর কি, বোকার মতো সব মুখস্থ করলে কিন্তু বিপদে পড়ে যাবা। মানে 9-10-এর তো একটা লিমিটেড বই ছিল, ইন্টারমিডিয়েটে কিন্তু কোনো লিমিটেড বই নাই তোমার। ইউ আর পুট ইনটু এ ভাস্ট ওশান অফ, ওপেন ওশান অফ নলেজ। তোমার বাজারে যত লেখকের বই আছে পারলে সব পড়ো, পাগল হয়ে যাবা তো। সো তুমি যদি ডেটা পিকিং না বোঝো যে কোনটা নেওয়া উচিত কোনটা ফেলা উচিত, তাহলে মহা বড় বিপদ। আচ্ছা বলেন আর্গনের অ্যাটমিক ম্যাস কত হবে? এই গাধা কোথাকার, জাস্ট লিভ ইট দেয়ার, ইনার্ট গ্যাস না, বুঝিস নাই আমার কথা। লার্ন পিকিং বাবা। হ্যাঁ 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 ভুলে যাবা, কসম বলতেছি বাবারে, তোমার টার্গেট কি মেডিকেল নাকি? আচ্ছা মানে যাদের টার্গেট মেডিকেল থাকে তাদেরকে মেডিকেলের ডাক্তার ভাইয়ারা আপুরা এইসব বাজে জিনিস শিখায়, যা বাবা সব মুখস্থ করবা। বিশ্বাস কর ভাই, তোর কোনো ধারণা নাই ইন্টারমিডিয়েটে শেখার মতো জিনিস কত বেশি আছে। কোনো মেধাবী, আমি আমার হাত দিয়ে আল্লাহর রহমতে বুয়েটের ফার্স্ট সেকেন্ড একটা দুইটা না, বহুত বাইরে হয়েছে, বহুত বাইরে হয়েছে। তাদের কাউকে পাই নাই যে বলতে পারছে যে আরিফ ভাই আপনি যা জানেন এর সব আমারে শিখান, ওরা তাও পারে নাই। এখন আমি এত কেমনে জানছি? আমার তো বুয়েট মেরিট পজিশন 1 হয় নাই, তাহলে আমি হচ্ছে বেশি কেমনে জানি? কারণ আমি অনেকদিন ধরে পড়াচ্ছি, তাই আমি হচ্ছে বেশি জানি। তারা পর্যন্ত সারেন্ডার করে, ভাই আর পারতেছি না, আর নেওয়া যাবে না। তখন আমি বলি যে বন্ধু আরও তো অনেক কিছু আছে নেওয়ার মতো, তুই খাতায় লেখি তুই যা, কালকে দেখি পারলে 4 বলে, না পারলে হবে না। সো ওরাও পারে না। বিশ্বাস করো ভাই, তুমি যতই মেধাবী হও পারবা না, তুমি ডেটা পিকিং শেখো, তা নাহলে বিপদ আছে আর কি, সবাইকে বলতেছি। আচ্ছা পটাশিয়ামের অ্যাটমিক ম্যাস কত হবে তাড়াতাড়ি বলেন।
হ্যাঁ এটা কাজে লাগবে 39.1 39 ধরলে হবে, ক্যালসিয়ামের হবে 40। তোরা কি লেখাগুলো দেখতে পাচ্ছিস? ওকে, স্ক্যান্ডিয়ামের কত হবে? এই যে এইটা হচ্ছে মানে আসল কথাবার্তা, দ্যাটস হোয়াট ইজ স্মার্ট। আই ডোন্ট নো কেন কোনো কাজে লাগে না রে, এটা কে কাজে কি যে কাজে লাগে না। টাইটানিয়াম হু নোজ, ভ্যানাডিয়াম হু নোজ, ক্রোমিয়াম কাজে লাগবে। ক্রোমিয়াম রে বলা যাবে না যে কাজে লাগবে না, ক্রোমিয়াম কাজে লাগবে, বাট আমার মনে নেই এটা সম্ভবত 54 পয়েন্ট সামথিং, আমার খেয়াল নাই, তোমরা একটু গুগল করে দেখে নিবা আর কি, বা গুগল করা লাগবে না, একটু পরে দেখাচ্ছি আর কি। 24 দুগুণে 48, তো ওই 54-53 ধারে কাছে থাকবে আর কি। হ্যাঁ এরকম আর কি। ওকে বলেন ম্যাঙ্গানিজের কত? জানি না, তবে এখন দেখ একটা মজার জিনিস বলি, এই যে বক্স করে দিচ্ছি না, মানে এগুলো শেখা লাগবে। যদি কখনো এমন হয় কোনো পরীক্ষায় আমার ম্যাঙ্গানিজের অ্যাটমিক মাস লাগবে, আমার কাছে না এই বুদ্ধি আছে, আমি ম্যাঙ্গানিজেরটা বের করে ফেলতে পারবো। প্রথম বুদ্ধি তো বললাম, অ্যাটমিক নাম্বার যেটা তার ডাবল করেন, ডাবলের চেয়ে একটু বাড়তে পারে, বোঝা নাই, অথবা সমানই থাকবে, বড় বড় এলিমেন্টে আসলে একটু বাড়ে। হ্যাঁ, সো এখন প্রথম আইডিয়া হচ্ছে তাহলে এটার অ্যাটমিক ম্যাস কত হবে? গ্রেটার দ্যান 50। তোরা বুঝিস না আমার কথা, 25 না অ্যাটমিক নাম্বার, তাহলে অতগুলো নিউট্রন তো মিনিমাম থাকবে, তাহলে 50-50-এর চেয়ে বেশি হবে, টেকনিকটা শেখো আর কি। এরপরে আর একটা কাহিনী হচ্ছে, তুমি দুইটা বিশেষ কম্পাউন্ড 9-10-এ থাকতেও দেখছো, সেই কম্পাউন্ড দুইটা এত বেশি কাজে লাগবে ইন্টারমিডিয়েটে। সেই দুইটা কম্পাউন্ড কি জানো? এই দেখো, একজন হচ্ছে K2Cr2O7, নাম কি জানো এটার, আর একটা হচ্ছে KMnO4। এই দুইটার মলিকুলার ম্যাস এটা অহরহ কাজে লাগে। সো K2Cr2O7 এর মলিকুলার ম্যাস যেহেতু আমার মুখস্থ আছে 294, আর KMnO4 এর আমি জানি 158, মানে এই দুটো অঙ্ক করতে গেলে ভয়াবহ কাজে লাগে, তো একবারে মুখস্থ রাখা লাগে। এখন তুই বলতো কোনো অঙ্কে যদি আমি আটকে যাই, বা কেউ যদি আমার সাথে মাস্তানি করা শুরু করে, তুই ম্যাঙ্গানিজের জানিস না, ক্রোমিয়ামের অ্যাটমিক ম্যাস জানিস না, আমি ওরা বলবো তুই বস 10টা সেকেন্ড টাইম দিয়ে আমি তোরা বের করে দিচ্ছি, করা যাবে না এখান থেকে, কারণ পটাশিয়ামের অ্যাটমিক ম্যাস জানি, অক্সিজেনেরও জানি। তোমরা কি বুঝছো আমার আইডিয়াটা? So somehow through that knowledge web you can get it out, just like a spider web। হ্যাঁ, যে এক জায়গা থেকে না আমি আর এক জায়গায় যাইতে পারি, I've got the network, বাট আমার যাওয়া লাগে না, তাই আমি ওটা মনে রাখি না আর কি। সিস্টেম হচ্ছে এটা আর কি। ওকে, সো কই ছিলাম? ম্যাঙ্গানিজেরটাও চাইলে শিখে নিও, না শিখলে নাই। আয়রনের তো লাগবে, ডেফিনেটলি লাগবে। আয়রনের কত বলেন? 55.85, যেটাকে আমরা একবারে কত লিখে দিব? 56 লিখলে মোর দ্যান ইনাফ। আচ্ছা, কোবাল্টের কত? জানি না, তোকেও জানা লাগবে না। নিকেলের কত? নিকেলেরটা লাগবে, এটা হচ্ছে 58.7, এটা খুব জরুরি, ওই ইলেকট্রোকেমিস্ট্রি পড়তে গেলে কাজে লাগে। কপারের কত? এটা মুখস্থ থাকার কথা আপনাদের, 63.5। জিঙ্কের কত? 65.5। যে এলিমেন্টগুলো তোমার কাজে লাগে সেগুলোর কথা তোমার এমনি মনে থাকবে, ওটা তোমার আমার কিলাই মুখস্থ করাইতে হবে না, ওটা এমনিই থাকে মাথায়। আচ্ছা, এই যে 30টা হয়ে গেছে, শেষ। এখন আমার যেহেতু হাতের লেখা বুঝো না, এখানে ফ্রেশ করে সব লিখে দেওয়া আছে। এই যে ডট ডট দেওয়া যেগুলা, এই ডট ডটের মানে বুঝছো তোমরা? বলেন তো ডট ডটগুলোরে কি করবেন বলেন? স্কিপ, দরকার নেই তোমার, ঠিক আছে? বেশি শিখতে চাইলে বই থেকে শেখো, জানি না, বাট আমার পোলাপাইন ওগুলো জানে না, না জানলে আমি তারা কিছু বলি না। আচ্ছা, এবার আসেন আমরা মলিকুলার ম্যাথটা আজকে দেখে ক্লাস শেষ করি আর কি। হ্যাঁ, 10:30 বেজে গেছে। আচ্ছা, আমাকে একটু বলো হাইড্রোজেনের মলিকুলার ম্যাস কত হবে বলেন? কেন 2? বাট ওইটাকে এখন থেকে তুমি আরিফ ভাইয়ের মতো করে কথা বলবা। হ্যাঁ, তুমি এখন থেকে যেটা বলবা, ডাইঅ্যাটমিক মলিকিউল। হাইড্রোজেন ইজ অ্যান এলিমেন্ট উইথ ডাইঅ্যাটমিক মলিকিউল। সো ডাইঅ্যাটমিক মলিকিউল কাদের আমাকে একটু বলো তো, কয়জনের আছে দুনিয়ায়? ভাবো, সিরিয়ালি ভাবো, প্রথম থেকে এলিমেন্ট এক একটা ধরো। হাইড্রোজেন ডেফিনেটলি, রাইট? সো আমরা এটাকে লিখি কিভাবে? H2। তারপরে ভাবতে থাকো, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, কি নাইট্রোজেন N2। বোঝো না এই ব্যাপারটা? তুমি মনে মনে পড়ে যাবা, পড়ে গেলে তোমার না ধরা পড়বে, এই নাইট্রোজেনে এসে দেখবা মনে মনে ভাসবে N2 লিখি আমরা। আচ্ছা, নাইট্রোজেনের পরে কি বলো? অক্সিজেন।
O2, আমার কথা কি বুঝতে পারতেছো? তারপরে আমরা কি লিখি বলো তো? ফ্লুরিন, তাই না? সিরিয়ালি গুনে যাও, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন। অক্সিজেনের পরে ফ্লুরিন আসছে, ফ্লুরিন কি F2 আকারে লিখি না আমরা? মনে আছে তো? হ্যালোজেন। আচ্ছা, তাহলে F2 তে যখন তুমি একবার ঢুকছো, তোমার এবার না হঠাৎ করে কয়েকজনের নাম মনে পড়ার কথা, বলো তো কারা? এই যে 60টা বান্ধবী আছে, এই যে 60টা বান্ধবী, এই 60টা বান্ধবী পিরিয়ডিক টেবলে কি একসাথে বসে থাকে না? মনে পড়ছে তোমার তাদের কথা? এই 60 জনকে লিখে দিবা। এই যে কয়জনকে লিখেছো বন্ধু, এই কয়জন হচ্ছে দুনিয়ায় যত এলিমেন্ট আছে তাদের মধ্যে ডাইঅ্যাটমিক মলিকিউল এই কয়জনের। এবং অল অফ দিজ আর কি, একটু খেয়াল করেন তো, একটু অবজার্ভ করেন, এরা কি টাইপের এলিমেন্ট বলেন তো? জি বস, এরা সবাই নন মেটাল। বুঝেছ? ব্যাপারটা খুবই মজার। তারা সবাই কিন্তু নন মেটাল। এবং তোমাদের কি মনে হচ্ছে আমার জায়গা কমে গেছিল বলে আমি এভাবে লিখছি? হঠাৎ করে এরকম ইনভার্টেড এল শেপে চলে আসছে কি জায়গার জন্য? বলো তো কি কারণে আসছে এরকম? এইটা আমি গেছি। জি বস, আই জাস্ট ফলোড দ্য পিরিয়ডিক টেবল অ্যান্ড আমার সাথে যতই মিশবা দেখবা যে এই বেড়ার মাথায় পিরিয়ডিক টেবল ছাড়া কিছু নাই। বিকজ আই নো দ্যাটস দ্য স্মার্টেস্ট ওয়ে। হ্যাঁ, স্মার্ট লোকজন ওইটাই করে। তুই একটু ভেবে দেখ না বাবা, এত সুন্দর একটা জিনিস মানুষ বানাইছে কেন? এটা বানাইতে যায় মেন্ডেলিভের মাথার চুল সব ফড়ি গেছে, দেখছিস কিনা জানি না, মেন্ডেলিভের ছবি আছে দেখিস বইতে, মাথার চুল সব ফড়ি গেছে। তো এইটা যদি তোরা না শিখস তোকেও মাথার চুল ফড়ি যাবে। এত সুন্দর একটা জিনিস, যে কোনো একটা এলিমেন্টকে শিখবো, ওই গ্রুপের সবগুলো চৈদ্য গোষ্ঠীর আমি সব পারবো। দ্যাটস দ্য ম্যাজিক। সো গ্রুপ মুখস্থ করতে যাদের কষ্ট হবে তাদের জীবনে আরও কষ্ট বাকি আছে। গ্রুপ মুখস্থ করতে যেন আলসেমি না হয়। ইট ইজ অল অ্যাবাউট জাস্ট ইয়োর লেজিনেস, হ্যাঁ, অর ইয়োর পারসিভিয়ারেন্স। তুমি একটু লেগে থাকলে পারবা, একটু হাল ছেড়ে দিলে আর হবে না। সো পিরিয়ডিক টেবল ওয়াইজ পড়তে হবে। সো এখানে কয়টা এলিমেন্ট আছে দেখেন? 7টা এলিমেন্ট আছে। এই 7 জনের হচ্ছে ডায়াটমিক। এর বাইরে 2-1 পিস আছে। তারা কারা? ওই যে S8 থাকে, তোমরা দেখছো তাই না? 9-10 দেখার কথা। P4 থাকে। তবে এইটা কিন্তু রেগুলার শেপ না, রেগুলার ফর্ম না। তোমাকে যদি নর্মালি আমি বলি সালফারের সাথে অক্সিজেনের বিক্রিয়া লেখো, তাহলে তুমি কি লিখবা কত? S8 + O2 এইভাবে লিখবা নাকি? বলেন। বলো তো, আমার কথা কি বুঝছো? হ্যাঁ, এইটা লেখাটা কিন্তু অন্যায়, এইটা করা যাবে না, এটা ভুল। কারেক্ট হচ্ছে এইটা, সরি, এখানে 8 থাকা যাবে না। সো ব্যাপারটা এরকম, ওইটা জাস্ট সালফারের যতগুলো অ্যালোট্রপ আছে, যতগুলো ফর্ম আছে, তার মধ্যে একটা স্পেসিফিক ফর্ম হচ্ছে S8 আকারে থাকে। দ্যাট ডাজন্ট নেসেসারিলি মিন অল দ্য সালফারস আর এক্সিস্টিং ইন দ্য নেচার অ্যাজ S8, নো, রাদার এ ভেরি রেয়ার ফর্ম আর কি। ওটা দরকার নেই, রেয়ার না যদিও আমি বললাম আর কি। ওই P4 এরও একই অবস্থা, তোমরা শুনছো না যে কি জানি হোয়াইট ফসফরাস, আর একটা কি বলে রেড ফসফরাস, তাই না? সো ওর মধ্যে একটা ফর্মের মাত্র P4 আকারে থাকে। সো আমরা ফসফরাস বুঝাইতে P4 না লিখে আমরা কি লিখবো? P লিখবো জাস্ট। ওকে, সো এগুলো বুঝলাম। তাহলে তুমি এখন আমার সামারি শোনো, সেটা হচ্ছে তোমার কাছে যখনই কারো মলিকুলার ম্যাস লাগবে, তুমি একটু চোখ বন্ধ করে ভাববা যে এই এলিমেন্টটা কি ওই 7 জনের লিস্টে পড়ে, যেটা আরিফ ভাই ইনভার্টেড এল দিয়ে লিখে দিছিল। যদি না পড়ে তাহলে কি হবে জানো? ওর অ্যাটমিক ম্যাস যা, ওর মলিকুলার ম্যাসও কি বলেন তো? সেমই হবে। আমার কথা বোঝো নাই? একই লিখবা, অ্যাটমিক ম্যাসই লিখবা। কারণ কি, একটু আগে বললাম না, সালফারের একটা স্পেশাল। আচ্ছা তুই আমাকে একটা কথা বলতো ভাই, অ্যালোট্রপ তোরা মনে হয় বুঝিস না। বুঝিস কি অ্যালোট্রপ? শুনছিস? আচ্ছা, 9-10 ছিল। হ্যাভ ইউ সিন O3 অর নট? ওজোন গ্যাস। এখন তোকে আমি যদি বলি যে ভাই রে, অক্সিজেনের মলিকুলার ম্যাস কত, তুই আমাকে কি বলবি? 32 আর 48, হুইচ ওয়ান বলেন? 16 তো হচ্ছে ওর অ্যাটমিক ম্যাস, মলিকুলার ম্যাস জানতে চাইছি, বলেন কি হবে? এ রে ইন্নালিল্লাহ, 38 না 32, গরু। হ্যাঁ, এখন তুই আমাকে বল, why did you choose O2 over O3? Why didn't you pick that O3? Because in the nature abundant amount is O2, not O3, boss. বোঝান নাই আমার কথা? দ্যাটস ইট। অ্যাবান্ডেন্স আমরা দেখব যে কত বেশি
অ্যাভেইলেবল আমার কাছে যেটা, হ্যাঁ। সো এই আর কি, অক্সিজেন হ্যাজ বোথ O2 ফর্ম, অক্সিজেন হ্যাজ গট O3 ফর্ম, বাট O3 ইজ সো রেয়ার টু আস, দ্যাটস ওয়াই উই রাইট O2। তো একইভাবে দেখো ভাই, তাহলে আমরা চলো যাই, এই যে দেখেন হিলিয়ামের তোমাকে কেউ জিজ্ঞেস করলো মলিকুলার ম্যাস কত, তোমার কি বলা উচিত? অ্যাটমিক ম্যাস যা তাই হবে। কেন? ওই যে 7 জনের একটা লিস্ট আছে ডাইঅ্যাটমিক মলিকিউলের, ডাজ হিলিয়াম বিলং টু দ্যাট গ্রুপ, দ্যাট লিস্ট? নো। সো ওর অ্যাটমিক ম্যাস যা মলিকুলার ম্যাসও তাই, মানে লেফট অ্যারো দেওয়ার মানে বুঝছো তো, সেম ভ্যালু, একই ভ্যালু আর কি, ঠিক আছে। আচ্ছা, লিথিয়ামের কত হবে তাহলে? লিথিয়াম ওই লিস্টের মধ্যে নাই, তাহলে ডেফিনেটলি দ্য সেম ভ্যালু। বেরিলিয়ামের কী হবে? সেম ভ্যালু। বোরনের কী হবে? সেম ভ্যালু। কার্বনের কী হবে? সেম ভ্যালু। তোমরা কি বুঝছো আমার টেকনিকটা? এদের সবার একই ভ্যালুই থাকবে আর কি। ওকে, তারপর এবার বলেন নাইট্রোজেনের ক্ষেত্রে কি সেম ভ্যালু হবে না? ব্যাক অ্যারো নাকি রিভার্স অ্যারো, কোনটা কি করব? বন্ধু নাইট্রোজেন তো এই লিস্টের মধ্যে পড়ে, তাহলে ওর তো আর ব্যাক অ্যারো হবে না। বুঝতে পারছো কি আমার কথা? বোঝা না? ওকে, তাহলে বলো অক্সিজেনেরও তো ব্যাক অ্যারো দেওয়া যাবে না, এর ক্ষেত্রে কত হয়ে যাবে আমাদের? ডাবল হয়ে যাবে 32। ফ্লুরিনের ক্ষেত্রে কত হয়ে যাবে? 38 হয়ে যাবে, ডাবল। আচ্ছা, নিয়নের ক্ষেত্রে কি হবে? সেম থাকবে। সোডিয়ামের ক্ষেত্রে সেম থাকবে। ম্যাগনেসিয়ামের ক্ষেত্রেও কি থাকবে? সেম থাকবে। ওকে, তারপরে অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়ামের ক্ষেত্রেও কি হবে? সেম হবে। সিলিকনের ক্ষেত্রেও সেম হবে। তারপরে ফসফরাসে কি আসবে? সেম আসবে। সালফারেও সেম আসবে। ক্লোরিনেও সেম আসবে নাকি? ক্লোরিনে ডাবল হয়ে যাবে, সো ইট বিকামস 71। আচ্ছা, আর্গনে কি হবে? দেখো আর্গনের আমি অ্যাটমিক ম্যাস জানি না, বাট আমি বলে দিব কি জানো, এর মলিকুলার ম্যাস হচ্ছে সেম হবে, ওই পাশে যা ছিল এই পাশে তাই হবে। কত হবে এটা তুই জেনে নেয়, তাহলে আমি ওটা বলে দিব, শেষ। আচ্ছা, তারপরে পটাশিয়ামের কি হবে? একই ভ্যালুই থাকবে, হ্যাঁ। এরপরে আমার আর করা লাগবে না, এরপরে কি জানো, এরপরে যা আছে এই সব সেম। বলেন তো কোন লজিকে আমি এটা বলতে পারতেছি সব সেম? কোন সাহসে বলতে পারতেছি যে এরপরে সবগুলার সেম আসবে? কেউ বলতে পারবা? আও, আচ্ছা, এটা একটা লজিক। এর চেয়ে ভালো লজিক শোনো, পিরিয়ডিক টেবলে তোমার 20-এর পরে যারা, এই যে স্ক্যান্ডিয়াম এখানে না, তোমরা কি দেখতে পাচ্ছ এই যে স্ক্যান্ডিয়ামটার লোকেশন এই জায়গায়, এইটা, হ্যাঁ, এটা তো 20 স্ক্যাল দেখা যাচ্ছে তো নাকি? নাকি এটা দিয়ে দেখাবো? ওকে, স্ক্যান্ডিয়ামের পরের এই যে জায়গাটা, এই যে জায়গাটুকু, এটাকে আমরা কি বলছিলাম? ডি ব্লক এলিমেন্টস বলছিলাম না? এই ডি ব্লকের প্রত্যেকটা এলিমেন্ট যে এক একটা মেটাল, এটা জানো তো না? অল অফ দেম আর মেটালস। হয়ে গেছে তো, খেলা শেষ। আমি কি বলছিলাম, ওরকম ডাইঅ্যাটমিক মলিকুলার ফর্মে কারা থাকে? মেটালস আর নন মেটালস। গেম ওভার। বোঝা নাই? মেটালরা কেউ এরকম হাত ধরাধরি করে থাকে না, মানে হাত ধরাধরি করে মানে বুঝছো তো, মানে সেম জিনিস দুইটা কেন এরকম জয়েন করে থাকবে? এটা মেটালটা থাকে না, এটা হচ্ছে এই অধাতুরা নন মেটালটা থাকে আর কি। এবং ইউ ক্যান গেট দ্য সেম ফিল, সেম এক্সপিরিয়েন্স আউট অফ এ গার্লস স্কুল আর গার্লস কলেজ। এটা দেখো, আমি যে বলি না যে মেটালগুলা বেটাদের মতো আর নন মেটালগুলা বেটিদের মতো, এটার কারণটা হচ্ছে তুমি প্রায়ই দেখবা দুইটা মেয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, তারা বান্ধবী, এরকম কেনি আঙ্গুলে হাত ধরে নিয়ে ঝুলতে ঝুলতে যাবে, হ্যাঁ, কিন্তু কখনোই তুমি দেখবা না দুইটা ফোলারে হাত জড়াজড়ি করে ধরতে। ইট ডাজন্ট হ্যাপেন। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। নো মেটাল গেটস অ্যাটাচ টু আদার মেটালস লাইক দিস, নো, নেভার, রাদার নন মেটালস ডু। এই আর কি। সো যেহেতু 20-এর পরে ক্যালসিয়াম তো 20, তাই না? এই যে ক্যালসিয়ামের পরে যেহেতু সবই 21 থেকে 30 সবই তোমার হচ্ছে মেটালস, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি ওর অ্যাটমিক ম্যাস আমি নাও জানতে পারি, ব্যাপার না, বাট ওর মলিকুলার ম্যাস উইল বি দ্য সেম অ্যাজ অ্যাটমিক ম্যাস। তোমরা কি বুঝছো আমার কথা? এবং তোমরা আমার সাথে কথা বলে বুঝতেছো কিনা জানি না, আই এম নট রিচ উইথ ডেটা, বাট আলহামদুলিল্লাহ আই এম রিচ উইথ লজিক, অ্যান্ড আই অলসো ওয়ান্ট ইউ টু বি লাইক দ্যাট। যুক্তি বেশি ইম্পর্ট্যান্ট, ইনফরমেশন না। ইনফরমেশন তোমার আমার চেয়ে অনেক বেশি জানে কে জানো? কম্পিউটার, এআই, গুগল, এদের কাছে সব ডেটা আছে, বাট ওর কাছে না অ্যানালাইসিস ক্যাপাবিলিটিটা নাই, যেটা তোমারে আমারে আল্লাহ স্পেশালি দিছে। আল্লাহ বলো, ভগবান বলো, স্রষ্টা বলো, যাই বলো না কেন, যে যেভাবে বলো, মানে সে যে তোমার আমার অ্যানালাইসিসের ক্ষমতাটা দিছে,
এইটার খবরদারি কইরো। ওই কে কত মুখস্থ পারে এগুলোর খবরদারি আসলে কোনো কাজের না, এই সব ফেল করে পড়ে। যুক্তি ইম্পর্ট্যান্ট, লজিক ইম্পর্ট্যান্ট। ওকে, ব্যালেন্সি নিয়ে আজকে কথা বলতেছি না, এটা নিয়ে আগামী দিন কথা হবে ইনশাল্লাহ আর কি। সো তোমরা এটা পড়ে ফেলবা, আগামী দিন যেন জিজ্ঞাসা করলে পারো। আর আমার হাতের লেখা বুঝো না বলে যে লিখে দিছি, ব্যালেন্সিগুলোর দিকে একটু তাকায় দেখো, জাস্ট পড়তে হবে না, জাস্ট একটু দেখো আর কি, আমি আলোচনা করব, সমস্যা নাই। ওকে, সো এই যে ক্রোমিয়ামের হচ্ছে বলতেছিলাম না 51-52 কিছু একটা হবে নাকি 53, এই যে 52 আর কি, ক্রোমিয়াম 52। এই তো, সো দ্যাটস ইট। আচ্ছা, আর তোমাদের যারা ফেসবুকে দেখতেছো আমি জানি না কী অবস্থা, আমি তো কোশ্চেনও নিলাম না, হাতের যন্ত্রণার পারি নাই। 30 তারিখ পর্যন্ত লাস্ট ডেট, সো এর মধ্যে ভর্তি হয়ে যাও, তা নাহলে এই যে বাংলা ভার্সনের পোলাবানের মতো কান্নাকাটি লাগবে যে ভাই টাইম বাড়ান টাইম বাড়ান। ওকে, সো এই বইটা সরি দিতে পারিনি হাতের ব্যথার জন্য, দিয়ে দিব না কাল পরশুর মধ্যে। আচ্ছা ঠিক আছে, সো আজ হ্যাঁ হ্যাঁ বলো বলো বলো। ওকে ফাইন, CH4-কে কেন মিথেন বলা হয়, এটার কারণটা হচ্ছে ঐতিহাসিক। তোমাদেরকে পটাশিয়ামের নাম বলার কারণ বলছিলাম, যে পটাশিয়ামের নাম কেন পটাশিয়াম, এটা কি বলছিলাম কখনো? আচ্ছা, এটা মনে হয় বাংলা ভার্সনের ক্লাসে বলছিলাম, আমার ওই রিয়াকশনটা মনে নাই এখন। সেটা হচ্ছে আগে প্রাচীনকালে একেবারে প্রিমিটিভ টাইমে তোমার পটাশিয়াম এক্সট্রাকশন কিভাবে হইতো, কোনো একটা পটের মধ্যে, পট মানে বুঝছো তো, একটা লোহার পাত্রের মধ্যে কি কি জানি মিশাইতো, ভুলে গেছি আমি, একটা ওয়েবসাইটে পড়ছিলাম, বেশ মজার ইন্টারেস্টিং স্টোরি, মানে ডিটেল বলতেছি না, সংক্ষেপে বললে এরকম, কি কি জানি ছাতার মাথা মিশায় পোড়াইতো, তো পোড়াইলে ভিতরে একটা ছাই হইতো, ওই কোন গাছের ছাল বাকল নিয়ে কী কী পোড়াইতো, পোড়াইলে একটা ছাই হইতো, ওই ছাইটাকে পানিতে ভিজায় কি জানি থিতু করতো, থিতু মানে বুঝছো তো, প্রেসিপিটেট করতো আর কি, করার পরে ওইখানে হচ্ছে পটাশিয়াম পাওয়া যেত, মানে ওইখানে কোনো একটা প্রসেসের পরে পটাশিয়াম পাওয়া যেত। সো হোয়ার ডিড ইউ গেট ইট? ইনটু দ্য অ্যাশ ইনসাইড এ পট। তোমরা বোঝো না এখনো ওয়ার্ডের অরিজিনটা কি? পটের ভিতরে যে অ্যাশ আছে, সেই অ্যাশ, পট, পট অ্যাশ, পটাশ, পটাশ থেকে পটাশিয়াম, দ্যাট ওয়াজ দ্য অরিজিনাল সোর্স অফ দ্য নেম। সো মোস্টলি দিজ নেমস কাম হিস্টোরিক্যালি, সামটাইমস উই ক্যানট ইভেন ডেট ব্যাক টু দেম, মানে আমাদের কাছে হিস্ট্রির ওই রেকর্ডটা থাকে না, আমরা জানি না আসলে ঘটনাটা কী হয়েছিল ওই জায়গায়, সামহাউ দে কেম। সো যেমন ধরো তোমরা পশম তো বোঝো, বাংলা তো বোঝো, পশম, পশম, জিঙ্ক অক্সাইড, দাঁড়াও, জিঙ্ক অক্সাইড, এই জিঙ্ক অক্সাইডকে বাংলাদেশে কি বলে জানো বাংলায়? এটারে বলা হচ্ছে দার্শনিকের পশম, ইংরেজিতে বলা হচ্ছে ফিলোসফার্স উল। সো এখন ওয়াই ইজ দ্যাট কল্ড ফিলোসফার্স উল? হু দ্য হেক নোজ, ইট ইজ জাস্ট কল্ড অ্যাজ ইট ইজ, আই ডোন্ট নো, বলে হিস্টোরিক রিজন। সো এখন ঘটনা হচ্ছে মিথেন, মিথেনের নামটার কাহিনীটা হচ্ছে মিথেন গ্যাস ওয়াজ ফার্স্ট ফাউন্ড ইন ভেরি ময়েস্ট প্লেসেস, ডাম্প প্লেসেস, ড্যাম্প প্লেসেস, মানে বাংলায় কি বলে, জলা জায়গা, বুঝো না, ওই যে নদী নালা খাল বিলে ডোবা জায়গার মধ্যে হইতো আর কি। সেই ময়েস্ট প্লেসে যেহেতু এটা হইতো, এই ময়েস্ট প্লেসকে গ্রিক ভাষায় সম্ভবত নাকি ল্যাটিন ভাষায় কোনটাতে জানি, গ্রিকে বলার কথা, বলা হচ্ছে মার্শ। মার্শ শব্দটা থেকে ইংলিশে এসা যখন বিকৃত হইল, মানে ডিভিয়েট হয়েছে ওয়ার্ডটা, ডিভিয়েট হয়ে হয়ে আলটিমেটলি দাঁড়াইছে হচ্ছে মিথেন, দ্যাটস ওয়াই উই কল ইট অ্যাজ মিথেন। বুঝেছ? যে স্যার ওইটা তো আপনি বইতে পড়ছেন ওইটাই, কিন্তু ব্যাখ্যাটা দেওয়া ছিল না, ব্যাখ্যাটা হচ্ছে এটা। আর কোনো প্রশ্ন নাই? ঠিক আছে, তোমাদের নেক্সট ক্লাস এখানে লেখা আছে 24 তারিখ, এটা হচ্ছে আমি যে মাঝখানে একটা ক্লাস মিস দিলাম অসুস্থতার কারণে, ওই কারণে ডেটটা তো আগে লেখা ছিল, এই কারণে আছে। এইটা তোমাদের নেক্সট ক্লাস নিব ইনশাল্লাহ হচ্ছে 29 বা 30 তারিখ, আমি এখনই বলে দিতে পারতেছি না, আমার শরীরের উপর নির্ভর করে। যেমন আজকেও একটা 3টা টেস্ট দিছে, একটা করাইতে পারছি, বাকি 2টা কালকে, মানে গাধারা আমারে বলেও নাই যে যাওয়ার সময় খালি পেটে না ভরা পেটে যাইতে হবে। যাই হোক, সো 29 অথবা 30 তারিখে ক্লাস নিব, আমি জানাই দিব না আর কি, ঠিক আছে? গ্রুপ তো আছে আমাদের কথাবার্তা বলার জন্য। ওকে, তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। তোমাদের আজকে অনেক ইনফরমেশন দিলাম, সো দোজ ইনফরমেশনস দ্যাট ইউ হ্যাভ টু কিপ ইন ইউর মাইন্ড অ্যান্ড হার্ট, রিলেশন আছে, রিলেট করে করে পড়ো, মনে থাকবে ইনশাল্লাহ আর কি।
ঠিক আছে, তাহলে আর কারো কোনো প্রশ্ন না থাকলে ক্লাস শেষ করি। আর তোমরা কিন্তু প্রশ্ন করবা, বাংলা ভার্সনে পোলাবেন সারাদিন পকর পকর করে গ্রুপের মধ্যে, পড়ালেখা রিলেটেড পকর পকর করে, মাঝে মধ্যে মিম টিম শেয়ার করে। তোমরা এরকম করবা, করলে মানে ভালো হবে আর কি, মানে স্টে কানেক্টেড। তাহলে যে কোনো কিছু কোশ্চেন করতেও তুমি খুব ফ্রি অ্যান্ড ফ্র্যাঙ্ক ফিল করবা আর কি। ওকে, ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত। ঠিক আছে, আল্লাহ হাফেজ। ওকে।